আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাশরাফি ইবনে সালাম তাসকিন। তোমাদের আজকে হলো যে এইচএসসি ফাইন্যান্সের ফ্রি ক্লাসটা নিব। তো তোমরা যারা যারা ক্লাসটা করতে চাচ্ছ, ক্লাসটা সম্বন্ধে আগ্রহী অনেক, তারা হলো যে দয়া করে ক্লাসে জয়েন হয়ে যাও এবং কমেন্ট করে জানাও যে তোমরা আছো, আমার সাথে আছো। এবং আজকে হলো যে আমরা আগামী প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবত আমরা হলাম যে ফাইন্যান্সের প্রথম যে চ্যাপ্টারটা, যে অর্থায়নের যে সূচনা, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা হলাম যে বিস্তর আলোচনা করব। এটার সাথে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, এমসিকিউ সলভ করবো, এবং এমসিকিউর মাধ্যমে আমরা হলাম যে এই টপিকটার যে যে জিনিসগুলো আছে, লাইক হলো যে টপিকটার সাথে কি কি জিনিস রিলেটেড টপিক বা এগুলোতে আমরা কি বুঝি, এইসব জিনিসগুলো হলো যে আমরা হলাম যে বিস্তরভাবে আলোচনা করবো এবং এই সমস্ত ধারণা অর্জন করবো। সো তোমরা যারা যারা জয়েন করতে চাও, যারা যারা ক্লাসটা করতে চাও, দয়া করে ক্লাসে জয়েন করে যাও। এবং তোমাদের যেই বন্ধুরা এই ফাইন্যান্স সম্বন্ধে জানতে চায়, ফাইন্যান্সের ধারণা নিতে চায়, ফাইন্যান্স সম্পর্কে ধারণা পেতে চায়, তাদেরকেও বলো যে এই ক্লাসটা করার জন্য, তাদেরকে মেনশন করে দাও এবং তারা যেন ক্লাসটাতে জয়েন দেয়। ঠিক আছে? তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে অর্থায়নের সূচনা। আচ্ছা, তো যখন আমরা অর্থায়নের সূচনা, আমরা এমসিকিউ চ্যাপ্টারগুলো এমসিকিউতে পরে যাই, আমরা হলো যে অর্থায়নের সূচনা সম্বন্ধে একটা পার্টিকুলার একটা ধারণা নেই যে অর্থায়নের সূচনা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে, বা অর্থায়ন বলতে এই যে তোমার হলো যে অর্থায়ন, এই যে অর্থায়ন, এই অর্থায়ন বলতে কি বোঝায়। ঠিক আছে? তো আমরা জানি যে ফাইন্যান্সে সবকিছুই হলো যে কাইন্ড অফ এই ফাইন্যান্স, তুমি হলো যে একটা ফাইন্যান্স কখন করো, তুমি একটা প্রজেক্ট হাতে নিবা, সেই প্রজেক্টে হলো যে তুমি একটা কোম্পানি, সো তুমি একটা প্রজেক্ট নিবা, সো তোমার হলো যে প্রজেক্টটা যে তুমি গ্রহণ করবা তার জন্য ইনভেস্টমেন্ট দরকার। এখন এই যে ইনভেস্টমেন্টটা যে দরকার, এই ইনভেস্টমেন্টটা হলো যে তুমি কোত্থেকে টাকা জোগাড় করবা, কিভাবে টাকাটা প্ল্যান করবা, টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউট করবা, টাকাটা কিভাবে ঢালবা, কোন জায়গায় কত টাকা ঢালবা, এইসব পুরা এন্টায়ার যে এই যে এতগুলো আমি কথা বললাম, যে টাকাটা কিভাবে ফান্ড করবা, কিভাবে কালেক্ট করবা, কিভাবে প্রজেক্টটা দিবা, কিভাবে প্রজেক্টে কোন কোন জায়গায় স্পেন্ড করবা, কত টাকা তুমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতেছো, এইসব জিনিসগুলো হলো যে অর্থায়নের তোমার অংশ আর কি। তো তোমার যে অর্থায়নের যে অংশ, সেই মানে অর্থায়নের অংশটার মধ্যে এই জিনিসগুলো আছে। সো আমার ফাইন্যান্সের সাথে এই অর্থায়নটা খুব ওতপ্রোতভাবে জড়িত, কারণ একজন সিএফও বা একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যে আছে, সেই চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের মেইন কাজই হলো যে এই যে তোমার কোনো একটা কোম্পানি যে প্রজেক্টগুলো নিবে বা কোনো জায়গায় ইনভেস্ট করবে, সেই ইনভেস্টমেন্টটা কিভাবে করা যায়, কত টাকা ইনভেস্ট করলে তার অ্যাকচুয়ালি প্রফিট হবে, কত টাকা ইনভেস্ট করলে তার অ্যাকচুয়ালি লস হবে, বা কোন প্রজেক্টটা তার অ্যাকচুয়ালি গ্রহণ করা উচিত, এইসব জিনিসগুলো নিয়ে কাজ করে। এবং অর্থায়নটা এটার উপরে ওতপ্রোতভাবে জড়িত, কারণ অর্থায়ন যদি না থাকে তোর ফাইন্যান্সিয়াল অফিসারের কোনো কাজই নাই, কারণ সে কোনো কিছু বাইরে করতে পারবে না যে আমার অ্যাকচুয়ালি কত টাকা অ্যাকচুয়ালি পাওয়া উচিত বা কত টাকা আমার অ্যাকচুয়ালি স্পেন্ড করা উচিত। আমার কথাটা কি বুঝছো? সাজিদুর রহমান ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জোবায়ের আসসালামু আলাইকুম ভাইয়া, গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম থেকে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা হলাম যে অর্থায়নের ব্যাপারটা আমরা বুঝলাম। তো আমরা এখানে অর্থায়নের সূচনা নিয়ে কথা বলবো। সো আমরা এখানে হলো যে অর্থায়নের সূচনা বলতে আমরা বুঝি যে অর্থায়নটা কিভাবে হয়েছে, ফাইন্যান্স অ্যাকচুয়ালি কিভাবে আসছে, অর্থায়নটা ফাইন্যান্সে কিভাবে আসছে, কিভাবে অর্থায়নটা কিভাবে জড়িত, বা এইসব জিনিসগুলো নিয়ে আমরা এমসিকিউ সলভ করবো আর কি। তোমাদের হয়তো যেহেতু তোমাদের খুব নিয়ার বাই, এইচএসসি পরীক্ষাটা খুব নিয়ার বাই, সো আমাদের কাজ হলো যে এখন এমসিকিউর মাধ্যমে, আমি আজকে যে ক্লাসে যেটা করবো সেটা হলো যে এমসিকিউর মাধ্যমে তোমাদেরকে হলো যে লাইক এই চ্যাপ্টারটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে কোন জিনিসটা কাজ করে। আচ্ছা, এখন আমাদের এখানে প্রথমে যে টপিকটা লেখা, তোমরা হলো যে আমার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো, বুঝছো? সো আচ্ছা, অর্থ ব্যবসায় জীবন শক্তি বলা হয়, সাজিদুর রহমান। হ্যাঁ ভাই, অর্থ ব্যবসায় অ্যাকচুয়ালি জীবন, তুমি যদি তোমার যদি অর্থ না থাকে তুমি ব্যবসা করতে পারবা না, এবং তোমার অর্থ থাকলে তুমি হলো যে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবা, এবং তোমার রিসোর্সেস থাকলে তুমি ইনভেস্ট করতে পারবা, নইলে তোমার অর্থ না থাকলে তোমার কোনো ইনভেস্টমেন্ট করা পসিবল না। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে থেকে প্রথম কোশ্চেন যেটা, নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ। এখানে 1 লেখা হলো যে ঊর্ধ্বমুখী, 2 লেখা বিপরীতমুখী, 3 লেখা নিম্নমুখী, 4 লেখা সমানুপাত। তো তোমার নগদ অর্থের সাথে তোমার মুনাফার সম্পর্কটা কিরকম হবে সেই জিনিসটা বলতেছে। আমরা জানি তোমার যদি কোম্পানিতে ক্যাশ থাকে তাহলে তোমার মুনাফা করা সম্ভব না, প্রফিট কামানো সম্ভব না। কেন সম্ভব না ভাই বলো তো? কারণ একটাই, সেটা হলো যে তুমি যদি ক্যাশ তোমার কাছে রাখতে চাও তাহলে তুমি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবে না, তুমি যদি ইনভেস্ট না করতে পারো তাহলে তোমার প্রফিটও আসবে না। আবার তোমার যদি ক্যাশ কম থাকে, তুমি যদি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে চাও, তখন কি হবে?
তোমার হলো যে প্রফিট বেশি কামাইতে পারবা, কিন্তু তোমার যেহেতু ক্যাশ নাই, তো তোমার ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সাপোজ তোমার বেতন দেওয়া, তোমার হলো যে কারেন্ট বিল দেওয়া, বা তোমার হলো যে হয়তো তোমার এখনই টাকা দেওয়া লাগবে, বা টাকা এখনই লাগবে, বা কোনো কিছু এখনই কিনা লাগবে, সেই টাকাগুলার ক্যাশ সংকট পড়বে। সো প্রথম যে ইয়াটা, যে তো আমি এটা বুঝতেছি যে সম্পর্কটা কিরকম হলো বলো তো, সম্পর্কটা কিরকম হলো? অ্যান্সারটা একটু দ্রুত বলো, দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমি দেখতেছি সবাই অ্যান্সার বি দিচ্ছে। হ্যাঁ, আমি অলরেডি বুঝাইলাম যে তোমার ক্যাশ যদি বেশি হয় তাহলে তোমার প্রফিট কম হবে, কারণ তুমি ইনভেস্টমেন্ট কম করবা। আর তোমার যদি ক্যাশ কম হয় তাহলে তোমার প্রফিট বেশি হবে, কারণ তুমি হলো যে ক্যাশ নিজের কাছে না রেখে প্রফিট বেশি কামাই করতেছো। আমার কথাটা বুঝছো? কাইন্ডলি একটু জানো। হ্যাঁ, আমার কথাটা বুঝলে আমার কাইন্ডলি একটু জানাও। সো অ্যান্সারটা হবে কেন ঊর্ধ্বমুখী হলো না? কারণ হলো যে এগুলা এগুলা এগুলো না হওয়ার কারণ একটাই, ঊর্ধ্বমুখী কারণ হবে না, কারণ হলো যে ওখানে বলা আছে যে তোমার যদি ক্যাশ বেশি হয়, ক্যাশ বেশি থাকলে তোমার ইয়া হবে, উল্টা হবে, মানে সবকিছু উল্টা, মানে বিপরীতমুখী সম্পর্ক। সো এখানে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী বা সমানুপাত তো হবেই না। যদি প্রশ্ন থাকে দয়া করে ফেলবা। 2 নম্বর প্রশ্নটা দেখি, অর্থায়ন কি নিয়ে কাজ করে? এই যে দেখেন, অর্থায়ন অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে সেই জিনিসটা এখানে ক নাম্বারে লেখা বিনিময় ব্যবস্থাপনা, 2 নাম্বারে লেখা হলো যে মূলধন ব্যবস্থাপনা, গ নাম্বার লেখা তহবিল ব্যবস্থাপনা, ঘ নাম্বার লেখা মুনাফা ব্যবস্থাপনা। এখন আমরা অলরেডি বলছি যে অর্থায়ন হলো যে কোন একটা প্রজেক্ট বা তোমার একটা কোম্পানিতে তুমি কোন জায়গায় কত টাকা ইনভেস্ট করবা, কোন জায়গায় কত টাকা ইনভেস্ট করবা, ইনভেস্টমেন্টের যে ডিস্ট্রিবিউশন সেটা কিভাবে করবা, এইসব জিনিসগুলো নিয়ে কাজ করে। এখন এখানে বিনিময় ব্যবস্থাপনা বলতে কি? ডিস্ট্রিবিউশন, মানে তুমি ডিস্ট্রিবিউশন কিভাবে করবা। তহবিল ব্যবস্থাপনা মানে হলো যে তুমি টাকাটা কিভাবে কালেকশন করবা সেই জিনিসটা। মুনাফা বলতে কি বোঝাচ্ছে? মুনাফা বলতে প্রফিটটা ডিস্ট্রিবিউট করবা কিভাবে। এখন মূলধন ব্যবস্থা বলতে কি? তোমার এই যে টাকাটা মূলধন যেটা আছে, এই মূলধনটাকে তুমি কিভাবে ম্যানেজ করবা, কিভাবে প্ল্যান করবা, সেই সব জিনিসগুলো। এখন আমার কথা বলেন তো, 2 এর অ্যান্সারটা কি হতে পারে? আমাকে একটু জানান তো তাড়াতাড়ি। আচ্ছা, সবাই অ্যান্সার সি দিচ্ছে। কেন সি দিচ্ছে, কেন বাকিগুলো হলো না, সেগুলো আমাদের চিন্তা করতে হবে। এখন এই যে বিনিময়, মূলধন ব্যবস্থাপনা, মুনাফা ব্যবস্থাপনা, যদি আপনি চিন্তা করেন এগুলো সব কিন্তু তহবিল ব্যবস্থাপনার মধ্যেই কানেক্টেড। কিভাবে কানেক্টেড? আপনি চিন্তা করেন, আমরা অর্থায়ন বলতে কি বুঝাইছি? অর্থায়ন বলতে আমরা বুঝেছি কোন একটা প্রজেক্টে যদি আপনি টাকা ইনভেস্ট করেন সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন, সেই যে ডিস্ট্রিবিউশন, বিনিময়। আপনি টাকাটা মূলধন, আপনার তো এই টাকাটা একটা মূলধন হিসেবে আসবে আপনার কাছে, আপনার কাছে তো একটা ইকুইটি থাকবে, ইকুইটি। এই যে ইকুইটি থাকবে, এই যে ইকুইটি, এই ইকুইটি গুলো থেকেও তো আপনি ইনভেস্টমেন্ট করেন, বা আপনার যে ক্যাপিটাল আছে, রিটার্ন আর্নিংস আছে, যে রিটার্ন আর্নিংস গুলো আছে, বা সংরক্ষিত মুনাফা আছে, এই জিনিসগুলা আমি ইংরেজিতে লিখতেছি, আপনাকে বাংলাও বলতেছি, আপনার বাংলাটা শুনে রাখেন। ইকুইটি বলতে আপনার মূলধন বুঝায়, রিটার্ন আর্নিংস বলতে আপনার সংরক্ষিত মুনাফা বুঝায়। এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনি কি করেন? ইনভেস্টমেন্ট করেন। সো তহবিল ব্যবস্থাপনা আলটিমেটলি এগুলাই বুঝায় যে আপনি এই যে এন্টার যে 3টা কাজ আছে, এই জিনিসগুলোকেই তহবিল ব্যবস্থাপনা। আমরা জানি অর্থায়ন সবসময় তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। আমার কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? আপনারা দয়া করে কমেন্টে জানান। আচ্ছা, 4 নাম্বারে কি লেখা? সরি, এটা হলো 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে লেখা যে এখানে একটা আমাদেরকে উদ্দীপক দিছে। সো যেহেতু আমরা এইচএসসি পরীক্ষার প্রশ্ন সলভ করতেছি, সো উদ্দীপকটা ভালো করে পড়বেন, কারণ উদ্দীপকটা ভালো করে পড়লে আপনাদের জন্য তখন হলো যে কোশ্চেনটা সলভ করা খুব ইজি হয়ে যাবে। আমার কথা বুঝছেন? সো এখানে কি লেখা? সিলভা লিমিটেড, মানে চেষ্টা করবেন যে পেন্সিল দিয়ে, আপনারা যখন পরীক্ষার খাতায় দাগাবেন চেষ্টা করবেন যে পেন্সিল দিয়ে দাগানোর। কলম দিয়ে দাগাইলে হয়তো অনেক টিচাররা একটু সমস্যা করতে পারে, অনেক টিচাররা বলে যে কেন কলম দিয়ে দাগাচ্ছেন, তো পেন্সিল দিয়ে দাগানোর চেষ্টা করবেন। তো পেন্সিল দিয়ে যদি মনে করেন শুরু করলেন যে সিলভা লিমিটেড 10 কোটি টাকা, মানে প্রত্যেকটা জিনিস এটা রেলেভেন্ট ইনফরমেশন হোক না হোক, বাট দাগায় রাখেন, দাগায় রাখলে আপনার জন্য ইজি হয়। 10 কোটি টাকার শেয়ার বিক্রি করে, শেয়ারের মূল্য 200 টাকা। এখন সব শ্রেণীর শেয়ার ক্রয় করতে পারে। সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান? আচ্ছা, উনি হলো যে এখন সবচেয়ে উদ্দীপক পড়ার কারণটা সবচেয়ে কেন দরকার? উদ্দীপক পড়ার কারণ একটাই দরকার, সেটা হলো যে আপনার এখানে কিছু কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ড গুলো হলো যে আপনাকে ডিফাইন করে দেয় যে আচ্ছা ঠিক আছে, সো আমার কাছে যেহেতু কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আমি বুঝবো যে এটা অ্যান্সার কি হইতে পারে। আপনার কাছে সব ইনফরমেশনই আছে, বাট মেইন দরকার সেই কিওয়ার্ডটা। সো এখন আমরা কি দেখি কিওয়ার্ড কোনটা হইতে পারে? এখানে 10 কোটি টাকা একটা কিওয়ার্ড হইতে পারে,
200 টাকা একটা কিওয়ার্ড হইতে পারে, 10 কোটি টাকা আপনি বুঝতে পারেন যে আপনার মূলধনের পরিমাণ কিরকম হইতে পারে। মানে এটা তো একটা কোম্পানি সংগঠন, এটা আমরা বুঝলাম 10 কোটি টাকা দিয়ে যখন বলছে, কারণ অনেক বড় অ্যামাউন্টের একটা শেয়ার বলছে, তো এটা কি একটা কোম্পানি সংগঠন হবে কনফার্ম আমরা জানি। শেয়ারের মূল্য 200 টাকা বলছে, তো এটা ধরো একটা কোশ্চেন হইতে পারে যে ভাই আপনার শেয়ারটা কি কমন শেয়ার নাকি অগ্রাধিকার শেয়ার, একটা কোশ্চেন বানানো যায়। কিন্তু আমাদের কিওয়ার্ডটা ছিল এইটা, সব শ্রেণীর শেয়ার ক্রয় করতে পারে, সব শ্রেণীর মানুষ শেয়ারটা ক্রয় করতে পারে। তো যেহেতু সব শ্রেণীর মানুষ শেয়ার ক্রয় করতে পারে, আমরা জানি কি কোম্পানি সংগঠন কয় রকমের হয়, 2 রকমের হয়, রাইট? তো কোম্পানি সংগঠন যদি 2 রকমের হয়, একটা হলো যে কি প্রাইভেট। আমাকে একটু কমেন্ট করে জানান তো কোম্পানি সংগঠন কি কি হয়, কমেন্ট করে জানান কোম্পানি সংগঠন কি কি হয়, প্রাইভেট আর পাবলিক, ঠিক না? এখন কোম্পানি সংগঠন যদি প্রাইভেট আর পাবলিক হয়, আমরা প্রাইভেটের একালে ইয়াগুলা কি, প্রাইভেটের বৈশিষ্ট্যগুলা কি বলেন তো? প্রাইভেটের বৈশিষ্ট্য এগুলা যে আপনার হলো যে 2 থেকে 50 জনের বেশি ইয়া হওয়া যাবে না, মালিক হইতে পারবে না, সব মানুষ শেয়ারগুলা কিনতে পারে, 2 থেকে 50 জনই কিনতে পারে। পাবলিকের কি, পাবলিকের হলো যে ভাই কমপক্ষে 7 জন আর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তো এখন আমরা দেখতেছি পাবলিকের যে একটা জিনিস আছে সেটা হলো যে সবাই কিনতে পারে, সেটা যে কোনো মানুষই কিনতে পারে, সেটা ইনভেস্টর হোক আর যে কোনো মানুষই হোক সেটা কিনতে পারবে। সো এটা মানে কি হলো, এটা পাবলিক হলো। তো এখানে আমি দেখতেছি সমবায়, আমরা জানি সমবায় বলতে কি বুঝায়, সমবায় যে একটা, এটা হইতে পারে না, সমবায় কোনো শেয়ার বিক্রি করা হয় না, অংশীদার হবে না, কারণ এখানে কোনো দুই কথা, এখানে বলতে সব শেয়ার বিক্রি হচ্ছে, সো অংশীদারের কোনো শেয়ার বিক্রি হয় না। প্রাইভেট হবে না, কারণ এখানে সব শ্রেণীর মানুষ বলছে। সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হলো যে গ, কারণ আমার সবগুলা পয়েন্ট এই ইয়াটা ক্লিক করতেছে, মানে হ্যাঁ এই জিনিসটা সবগুলোকে বুঝায়। আমার কথা কি বুঝছেন, ক্লিয়ার? হ্যাঁ অনেকে দেখতেছি অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ সাজিদুর রহমান, হ্যাঁ অ্যান্সার ঠিক হয়েছে আপনাদের। নিশি অ্যান্সার ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন এবং যারা যারা অ্যাকচুয়ালি ক্লাসটা করতে চায় তাদেরকে বলুন যে মেনশন করে দেন, তারা যেন এখানে আসে ক্লাসটা করে। আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী প্রশ্নটা কি, আচ্ছা আমাদের কিন্তু উদ্দীপক একটা জিনিস ছিল, উদ্দীপকে আমরা কি কি পাইছিলাম, উদ্দীপকটা আমরা কি পাইছিলাম? আচ্ছা 10 কোটি টাকা, 200 টাকা আর সব মানুষ ইয়ে করতে পারে। 10 কোটি টাকা আমি নিজে বুঝার সুবিধার্থে আমি লিখে রাখছি, 200 টাকা হলো শেয়ার প্রাইস, টাকা 200 হলো শেয়ার প্রাইস, হ্যাঁ, আর সব মানুষ কিনতে পারে, আমি বলছি। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা কি, সিলভার লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডাররা পেতে পারে। আচ্ছা কোম্পানি শেয়ার হোল্ডাররা কি সুদ পায়? আচ্ছা এই জিনিসটা সুদের হার বাদ, সুদের কথা চিন্তা বাদ, আপনাকে ওখানে কি বলছিল যে সকল মানুষ শেয়ারটা কিনতে পারে, আর বলছিল কি 200 টাকা। এখন আমাকে একটা বলেন তো, 200 টাকার আশেপাশে কোথাও সুদের কথা লেখা ছিল না, কোথাও কি বোনাস গুলা লেখা ছিল না। এখন কি আমি অ্যাকচুয়ালি এই শেয়ার হোল্ডাররা অ্যাকচুয়ালি কি পায়, লভ্যাংশ পায়। এর মানে হলো যে আপনার যে টাকাটা লাভ হবে সেই লাভটা আপনার হলো যে কি সাথে সাথে লাভের সাথে সাথে দিতে হবে, মানে তাকে হলো যে আপনার প্রতি বছর যে লাভটা হবে সেই লাভটাকে আপনাকে প্রতি বছর একটা লাভের একটা পার্সেন্টেজ আপনাকে কি করতে হবে, শেয়ার হোল্ডারটাকে দিতে হয়। সো এই যে লাভের পার্সেন্টেজটা দিতে হয়, সো আপনাকে কি সুদ দেওয়া হবে না, কারণ আপনি তো বন্ড হোল্ডার না, বা আপনি তো কোনো লাইক তাকে ঋণ দেন নাই, আপনি শেয়ার কিনছেন তার, আপনি ওই কোম্পানির মালিক, ওনার। সো আপনি অবভিয়াসলি সুদ পাবেন না, আপনাকে তো বোনাস দেওয়া হবে না, এটা তো কোনো বোনাস না। সো আপনাকে কি দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে লভ্যাংশ। আমার কথা কি বুঝছেন আপনারা? কথা বুঝলে তাড়াতাড়ি জানান। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা 5 নাম্বার প্রশ্নটা কি লেখা, 5 নাম্বার প্রশ্নটা লেখা, ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ কিভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে পারে।
আপনারা যারা ক্লাসটা করতে চান দয়া করে ক্লাসে ঢুকে যান। আচ্ছা, এন্ড আমার সাথে থাকুন, আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করেন, এবং আমি যে কথাগুলো বলতেছি সেগুলোর সাথে সাথে নোট করার চেষ্টা করেন বা সেগুলো মাথায় নেওয়ার চেষ্টা করেন। কারণ দেখবেন যে আমি এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর মধ্যে আমি হয়তো অনেকগুলো চাপ, যেমন একটু আগে প্রাইভেট আর পাবলিক লিমিটেড নিয়ে কথা বলছি, এগুলো ম্যানেজমেন্টের অংশ। তো আপনারা এই যে চিন্তা করেন একটার সাথে একটা কানেক্টেড কিভাবে, ব্যবসায় প্রতিষ্ঠান সময় কিভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সমর্থ হয়। আচ্ছা, অর্থায়নের উৎস নির্বাচন করে, বাজারে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে, কাঁচামালের সহজলভ্যতা যাচাই করে ও নিজস্ব বাহ্যিক মূলধনের উৎস যাচাই করে। সো আপনি একটা প্রকল্পে তহবিল যে বিনিয়োগ মানে কিভাবে সর্বোত্তম মানে কোন প্রকল্পে মানে কোন প্রকল্পটা আপনার জন্য সবচেয়ে বেস্ট সেটা আপনি কিভাবে জাজমেন্ট করবেন, সেটা আপনি কিভাবে জাজ করবেন, এটাই হলো প্রশ্নটা। মানে আপনি কোন প্রকল্পটা আপনার জন্য সর্বোত্তম, আপনার প্রতিষ্ঠানের জন্য সর্বোত্তম, সেটা আপনি কিভাবে চয়েস করবেন। সেটা এখানে আপনাকে অপশন হিসেবে দিছে যে আপনি অর্থায়নের উৎসটা নির্বাচন করার মাধ্যমে এটা যাচাই করতে পারেন, বাজারে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে আপনি এটা যাচাই করতে পারেন, কাঁচামালের সহজলভ্যতা যাচাই করে এবং নিজস্ব বাহ্যিক মূলধনের উৎস করে। আচ্ছা, আপনি চিন্তা করেন আপনি হলো অর্থায়নের উৎস নির্বাচন করলেন যে হ্যাঁ আমি হইলাম যে এই উৎস থেকে টাকা নিব, ব্যাংকের থেকে টাকাটা নিব। এখন ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যাংক তো আর এটা জাজমেন্ট করে না, বা আপনি ব্যাংকের টাকাটা কেমনে ঢালবেন সেটা নিয়ে তো আপনি কখনোই এটা আপনার প্রকল্পটা কোনটা বেস্ট প্রকল্প সেটা তো আপনি যাচাই করতে পারবেন না। ঠিক আছে, সো আমার কাছে কি এই অপশনটা কাটা। 2 নাম্বারটা দেখেন, বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে। আচ্ছা, বাজারে আপনার অনেক তথ্য আসতে পারে, অনেক ভালো খারাপ সব তথ্যই আসতে পারে, কিন্তু এটা কি আপনার তহবিল উৎস যাচাই করার জন্য আপনার জন্য বেস্ট? কারণ বাজারের তথ্যগুলো ভুলও হইতে পারে। এই জিনিসটা মনে রাখবেন যে আপনি তখনই প্রফিট করতে পারবেন যখন আপনি বাজারের তথ্য দিকেও বেটার জানেন, বেটার অ্যানালাইসিস করছেন, প্রসিডিউর গুলো ফলো করছেন। সো বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে আপনার হয়তো ইয়াটা ভুল আসতে পারে। কাঁচামালের সহজলভ্যতা, এগেন ইট ডাজন্ট ম্যাটার এনিথিং, আপনার সহজলভ্যতা আপনি কাঁচামাল কোনটাতে বেশি বেচেছেন সেটার উপরে কোনো ম্যাটার করে, কিন্তু আপনার আচ্ছা এখানে আচ্ছা সরি আমার এই জায়গাটা বলেছে বাজারে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে। আচ্ছা 2 নাম্বারটা যেটা কাঁচামাল, আচ্ছা আমি এটা হলো যে ঘ নাম্বারটা বলছি, ডি নাম্বারটা কথা বলছিলাম যে নিজস্ব বাহ্যিক উৎস মূলধন যাচাই করার মাধ্যমে। এটার মাধ্যমে কি বলতেছি, এটার মাধ্যমে এটা বলতেছি যে আপনার হলো যে নিজস্ব ও বাহ্যিক যে মূলধন আছে সেটা যাচাই করার মাধ্যমে আপনি কখনোই আপনার সর্বোত্তম উৎসটা কোন জায়গায় প্রকল্পটি করা উচিত সেটা বুঝবেন না। আমি খ নাম্বারটা একটু ভুল বলছি, আমি এটা পরে আসতেছি। কাঁচামালের সহজলভ্যতা যাচাই করার মাধ্যমে, কাঁচামালের সহজলভ্যতাটা এভাবে যাচাই করেন যে আপনার কাছে চিন্তা করেন যে আপনার কাছে কাঁচামাল আসবে নাকি আসবে না, সেটা দিয়ে কি আপনি প্রকল্প বেশি মানে বেটার জাজমেন্ট করতে পারবেন না। কিন্তু খ নাম্বারটা চিন্তা করেন আপনার কাছে অনেকগুলো তথ্য আছে, তো তথ্যগুলোর মধ্যে আপনার আছে যে আপনার এই প্রকল্পটার মধ্যে কাঁচামালের অ্যাভেলেবিলিটি কত, মানে কাঁচামাল আপনি আদৌ কাঁচামাল কি আপনি দেশের অন্য দেশ থেকে আনতে পারবেন নাকি, রপ্তানি করতে পারবেন নাকি, আমদানি করতে পারবেন নাকি, আপনার অর্থায়ন মানে এই জায়গাটা ইনভেস্ট করলে আদৌ কি আপনার লাভ হবে নাকি লস হবে, বাকিরা অন্য যারা এরকম প্রকল্পে নির্বাচন করছে ওরাও কি প্রফিট করতেছে নাকি করতেছে না, সেই জিনিসটা আপনার এই বাজারে তথ্য বিশ্লেষণ। সো আমরা দেখতেছি আপনার এই পয়েন্টটা এই সবগুলো এই পয়েন্টে চেক দিতেছে। সো আমার অ্যান্সারটা হবে খ। কেন খ হবে, কেন খ হবে, কারণ হলো যে আপনার যে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনি এইটার মাধ্যমে জানতে পারবেন। সো এটা যখন জানতে পারতেছেন, আপনার এটা দ্বারা যখন আপনি দেখতেছেন যে আপনি বাজারে বিভিন্ন তথ্যগুলো যে বিশ্লেষণ করছেন, বিশ্লেষণ করার মধ্যে দেখতেছেন যে ঠিক আছে আমার এই প্রকল্পে লাভ বেশি অন্য প্রকল্পে লাভ কম, তখন হলো যে আপনি এটার মাধ্যমে সর্বোত্তম প্রকল্পটা নির্বাচন করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা বুঝছেন আপনারা? আচ্ছা, অনেকে 5-এর বি অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, সবার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে যাই। আমরা হইলাম যে আজকে একটা নিচ্ছি। ওকে, এখানে কি লেখা, দোকানের জন্য মেশিন ক্রয় করার জন্য কোন উৎসতে তহবিল গ্রহণ করতে হবে? ক নাম্বার লেখা স্বল্প মেয়াদী, খ নাম্বার লেখা মধ্যমেয়াদী, গ নাম্বার লেখা দীর্ঘমেয়াদী ও লাস্টে লেখা স্বল্প, ও 4 নাম্বার লেখা স্বল্প ও হলো যে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, এখন আপনার হলো যে দোকানের জন্য মেশিন ক্রয় করেন, আমার কথা বলেন এই যে মেশিনটা যে আপনি ক্রয় করবেন সেটা কি আপনি কি জাস্ট স্বল্প মেয়াদের জন্য বা 1 বছরের জন্য কখনো কিনবেন? অবভিয়াসলি আপনি চান যে এটা হলো যে লং টার্ম সাস্টেন করুন, ঠিক না?
তো লং টার্ম যদি সাস্টেন করতে চায় তো অবভিয়াসলি আপনাকে একটা লং টার্মের কথা চিন্তা করে কিনতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি স্বল্প মেয়াদী যদি ঋণ নেন, এর মানে কি আপনার স্বল্প মেয়াদী ঋণটার জন্য মেয়াদ কত থাকবে? 1 বছরের কম। এখন 1 বছরের কম যদি হয় এর মানে কি এটা ঋণের সুদের হারও বেশি হবে, আপনার সুদটা পে করাটাও টাফ হবে, ঠিক না? তো যখন এই যে টাফ হবে বা আপনার যে 1 বছরের কম মেয়াদ, তো আপনার জন্য যখন এতগুলা কষ্ট, তো অবভিয়াসলি স্বল্প মেয়াদীটা বাদ হয়ে যেতেছে। এবার তো স্বল্প দীর্ঘমেয়াদীতে কোনো প্রশ্নই আসতেছে না। খ নাম্বার যে মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদীর মধ্যে কেন আপনি দীর্ঘমেয়াদী চয়েস করবেন? আপনি ধরেন যে দোকানের জন্য যে মেশিনটা ক্রয় করতেছেন সেটা 10 থেকে 15 বছর যাবতের জন্য ক্রয়টা করতেছেন, এবং 10 থেকে 15 বছর সাস্টেন করার জন্য যদি করতেছেন তো এটা দামও অনেক বেশি হবে। তো আপনি এমন একটা জিনিস চাইতেছেন যেটা আপনার এই যে ওভার টাইম যে এই যে পুরা 10 বছর 15 বছর যাবত যে খরচ হবে এটা লাভটা থেকে একটু একটু করে আস্তে আস্তে করে পরিশোধ করবেন। সো যদি অপশনের বেটারমেন্ট চয়েস করেন, মানে আপনি যদি অপশনে কোনটা বেটার, অবশ্যই দেখতেছেন মধ্যমেয়াদী আপনার সময় কম, সো আপনাকে পেমেন্ট করা লাগতেছে তাড়াতাড়ি, হয়তো স্বল্প মেয়াদী দিকে সুদের হারটা কম, সুদের পরিমাণটা কম, পার্সেন্টেজ অনুযায়ী কম, কিন্তু দীর্ঘমেয়াদী দিকে তো কম না। দীর্ঘমেয়াদী আপনার কাছে এনাফ টাইম আছে যে মেশিন ক্রয়টা যত বছর পর্যন্ত চলবে অত বছর পর্যন্ত হয়তো আপনি ওই দীর্ঘমেয়াদী পেমেন্টও করতে পারবেন। সো আলটিমেটলি আপনার কোনো রকম মানে বড় ধরনের কোনো রকম ঝামেলা পড়তে হবে না। সো এই জন্য অ্যান্সারটা আমার বলে তো 6 এর অ্যান্সার কি হবে? 6 এর অ্যান্সার সবাই সি দিছে, হ্যাঁ অ্যান্সার সি হবে। এন্ড এখানে স্বল্প দীর্ঘমেয়াদী তো প্রশ্নই আসতেছে না, এখানে স্বল্প মেয়াদীতে আমরা অলরেডি বাদ হয়ে গেছে। স্বল্প একসাথে তো আপনি দুইটার ক্রয় করার জন্য আপনার মেশিন ক্রয় করতেছেন, আপনি একদম লং টার্মে চিন্তা করেন, সো এটার অ্যান্সার দীর্ঘমেয়াদী হবে। আমার কথা কি বুঝছেন আপনারা? সবাই অ্যান্সার সি ছিল, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে কি লেখা? লেখাটা হলো সামাজিক প্রতিষ্ঠানে। আমার যদি কথা ক্লিয়ার মানে কথাটা যদি না বুঝেন তাহলে কোশ্চেন করেন, আর যদি আমার পড়াটা বুঝেন তাহলে দয়া করে লিখবেন যে আপনারা বুঝছেন, ঠিক আছে? জাস্ট অ্যান্সার দিলে হবে না, সাথে যে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো বুঝতেছেন নাকি সেগুলোও লিখবেন। আচ্ছা, সামাজিক প্রতিষ্ঠানে মুনাফার উদ্দেশ্য থাকে না, তা সত্ত্বেও প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানে তহবিল ব্যবস্থার একটি পরিকল্পনা থাকে কেন? সো আপনার প্রতিষ্ঠান হয়তো এনজিও হইতে পারে, আপনার এনজিও আমরা জানি যে যে মানে আপনার হলো যে বিজনেস গুলা সবসময় তাদের উদ্দেশ্য থাকে কি? প্রফিট আর্ন করা, ঠিক না? প্রফিট থাকে তাদের মেইন উদ্দেশ্য। এখন কিছু প্রতিষ্ঠান থাকে সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, যারা প্রফিট আর্নটাকে তাদের মুখ্য উদ্দেশ্য ভাবে না। তো এখন যখন মুখ্য উদ্দেশ্য ভাবে না বা তাদের মেইন উদ্দেশ্য থাকে না, তো তারপরে তাদের তহবিল ব্যবস্থাপনা করতে হয়। এখন তহবিল ব্যবস্থাপনাটা কেন করতে হয় সেটা নিয়ে কোশ্চেনটা হয়েছে যে কেন করেন। ক নাম্বার অপশনে দেখা প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে বিনিয়োগ করতে, প্রতিষ্ঠানটি সর্বাধিক সেবাদানের সুযোগ তৈরি করতে, প্রতিষ্ঠানটি মানব কল্যাণে বিভিন্ন খাতে ব্যয় করতে, প্রতিষ্ঠানটিকে টিকে থাকতে, বহুবিধ কার্য সম্পাদন করতে। তো আপনার কাছে এই অপশনটা তো অলরেডি বাদ, বিভিন্ন খাতে তো বিনিয়োগ করা পসিবলই না, কারণ আপনি তো একটা সামাজিক প্রতিষ্ঠান, আপনি মুনাফার উদ্দেশ্যে কোনো বিনিয়োগ করেন। এবার আসতেছে ঘ নাম্বারটা, প্রতিষ্ঠানটি টিকে থাকতে বহুবিধ কার্য সম্পাদন করতে, মানে সে টিকে থাকার জন্য বহুবিধ কার্য সম্পাদন করতে। এখন মাঝখানে দুইটা পয়েন্ট নিয়ে আমাদের সবসময় ঘাপলা বাজবে যে ভাই এখানে তো সেবাদান করে, কারণ সামাজিক প্রতিষ্ঠান নর্মালি সেবাদানই করে, আর মানব কল্যাণে বিভিন্ন খাতে ব্যয় করতে। এখন এটা থেকে খ আর গ এর মধ্যে আমাকে বলেন তো অ্যান্সারটা কি হতে পারে? আমি অলরেডি এক আর দুইটা বাদ দিয়ে দিছি, কারণ কি টিকে থাকার জন্য আপনার এটা দরকার নাই রে ভাই। তহবিল ব্যবস্থাপনা ছাড়াও আপনি টিকে থাকতে পারবেন, আপনি আপনার ডেইলি কার্যকর সময় হয়তো কষ্ট হবে বাট তারপরও পারবেন। বিভিন্ন খাতে আপনি বিনিয়োগই করবেন, আপনি কখনো মুনাফার উদ্দেশ্যে কখনো সামাজিক প্রতিষ্ঠান বিনিয়োগই করেন। এখন আমাকে বলেন তো এটার অ্যান্সার, এই 7 এর অ্যান্সার কি হইতে পারে? সবাই বলেন তো, একটু তাড়াতাড়ি বলেন, অ্যান্সার বলেন, 7 এর অ্যান্সার গুলো একটু তাড়াতাড়ি বলেন তো। অয়ন কুমার বলতেছে, অয়ন কর্মকার বলতেছে 7 এর সি, সাজিদুর রহমান 7 এর সি, জাহেদ আহমেদ 7 এর সি। বাকিরা একটু তাড়াতাড়ি অ্যান্সার করেন। আচ্ছা, অ্যান্সার হলো 7 এর সি। কেন এটা হইল না? সর্বাধিক সেবাদানের সুযোগ তৈরি করতে কেন হইল না? সেটা একটাই কারণ যে ভাই আপনার হলো যে মানে মানব কল্যাণে বিভিন্ন খাতে যদি আপনি ব্যয় করেন
মানে বিভিন্ন, আপনি যেহেতু সামাজিক প্রতিষ্ঠান, সো আপনাকে মানব কল্যাণের বিভিন্ন খাতে আপনাকে টাকা ব্যয় করা লাগে। তো টাকাটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন করা যায়, প্রপার জায়গায় খরচ করা হয়, সেই জন্য আপনার তহবিল পরিকল্পনাটা বেশি জরুরি রাদার দেন এই যে সেবা দানের সুযোগের জন্য। ঠিক আছে, এই কারণে অ্যান্সার আপনার হলো যে সি হবে। আমার কথা কি বুঝছিলেন? 7 অ্যান্সারটা। আমরা 8 যাই। দোকান ভাড়া ও কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? আচ্ছা, দোকান ভাড়া এটাকে আপনাকে রেগুলার বেসিসে দেওয়া লাগে না। কর্মচারীর বেতন এটা কি আপনাকে রেগুলার বেসিসে দেওয়া লাগে না। বিদ্যুৎ বিল এটা কি আপনাকে রেগুলার বেসিসে দেওয়া লাগে না। হ্যাঁ, সবগুলোর অ্যান্সার হলো হ্যাঁ। যেহেতু আপনাকে প্রতি মাসে এই টাকাগুলো দেওয়া লাগে, এর মানে কি এগুলা তো দীর্ঘমেয়াদী দিয়ে পসিবল না। এটাকে এমন কোন একটা দীর্ঘমেয়াদী বা স্থায়ী মূলধন দিয়ে দেও, এটা পসিবল না। তো আমার এই অ্যান্সারটা তো বাদই হয়ে গেল। আপনি ঋণকৃত অর্থ দিয়ে এই টাকাটা পে করতে পারবেন, কারণ আপনাকে ডেইলি পে করতে হবে। আপনি কি ডেইলি লোন নিবেন? না, এটাও বাদ। এখন প্রশ্ন হলো যে এই দুইটার মধ্যে আপনার কোন টাকাটা আপনার নেওয়া লাগবে? নিজস্ব মূলধন আপনি সবসময় আপনার কাছে রাখেন, এবং নিজস্ব মূলধন করে নর্মালি স্থায়ী মূলধন হয়। সো অ্যান্সারটা কি ক হবে না? কারণ কি ক চলতি কাজ নির্বাহের জন্য চলতি মূলধনই ব্যয় করা হয় নর্মাল সেন্সে। সো আপনার চলতি মূলধনটা বেশি প্রেফারেবল। কেন নিজস্ব মূলধন প্রেফারেবল না? নিজস্ব মূলধনটা আপনি কোম্পানিতে রাখেন যাতে মানে এটা খরচ করার জন্য কখনোই রাখেন না, এটাকে ব্যয় নির্বাহের জন্য কখনো রাখেন। এটা হলো যে আপনার এটা একটা সেভিংস, এটা হলো যে আপনার হলো যে কোম্পানিটাকে দাঁড়া করানো, মানে থাকার জন্য, মানে বাচ্চা থাকার জন্য একটা সেভিংস। সো এই টাকাটা কখনোই আপনি খরচ করবেন না। স্থায়ী মূলধন পসিবল না, কারণ এগুলো ডেইলি অ্যাক্টিভিটিস, তো এগুলো ডেইলি খরচ করা লাগে, রেগুলার বেসিসে খরচ করা লাগে। স্থায়ী মূলধন কখনো পসিবল না। ঋণকৃত অর্থ দিয়ে আমি সবসময় এই সব ডেইলি অ্যাক্টিভিটিস সলভ করতে পারবেন না। সো আপনাকে আলটিমেট রেজাল্টটা হলো এ নাম্বার, ক নাম্বারটা হলো যে আপনার অ্যান্সার। আমার কথা বুঝছেন? নাহিদ ইসলাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কথা বুঝছি ভাই। আচ্ছা, 8 অ্যান্সার কেন ক হবে সেটা কি আমার কথা বুঝছেন? নূর আলম, 8 গ অ্যান্সার হয় না ভাই, 8 অ্যান্সার এ হবে। আচ্ছা, পরের কোশ্চেনটাই যাই। জাহেদ আলমের অ্যান্সার ঠিক আছে, বাকিরা কেন অ্যান্সার করতেছেন আমি বুঝতেছি না। নাহিদ হাসান, আপনার সালাম আমি শুনছি। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ওকে, 9 নাম্বারটাতে যাই। 9 নাম্বারে আমার সাথে থাকেন, আমার সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আপনাদের অ্যান্সারের ইয়েটা কমে গেছে। ব্যবসায়ের স্থায়ী সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অর্থায়নের উৎস কোনটি? অ্যাগেইন এই যে দেখেন, কিওয়ার্ড গুলা মনে রাখার চেষ্টা করেন, যে কোন কিওয়ার্ডটা দিয়ে আপনার অ্যান্সারটা বেরোবে সেটা দেখার চেষ্টা করেন। আপনার এখানে বলছে স্থায়ী সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অর্থায়ন। স্থায়ী সম্পদ কোনগুলা হয়? যেগুলা হলো যে আপনি কি 1 বছরের অধিক রাখবেন, 1 বছর প্লাস, 1 বছর বা আরো বেশি যদি বলি 5 বছর প্লাস রাখবেন, আপনার কাছে হোল্ড করবেন। সো এটা যদি স্থায়ী সম্পদ হয়, স্থায়ী সম্পদ কোনগুলো হয়? দালান কোঠা, আপনার বাড়িঘর, জমি, এরকম দেখছে জিনিসগুলো আর কি, যেগুলো হলো যে আপনি অনেক বছরের জন্য আপনি হোল্ড করতেছেন। এখন এটার জন্য আপনার কোনটা দরকার? এগেন এবার হলো যে কিওয়ার্ডটা পাইলেন, এবার গ নাম্বারটা, এবার কোশ্চেন অপশনের কথা চিন্তা করেন। সবগুলো ধরে যায়। নিয়মিত আয়, ভাই নিয়মিত আয় দিয়ে কি আপনি হলো যে কি স্থায়ী সম্পদ অর্জন করবেন? অ্যান্সার তো না। কেন ভাই? নিয়মিত অর্থ দিয়ে আপনি স্থায়ী সম্পদ কিভাবে অর্জন করবেন? আপনার নিয়মিত আয় তো কম হবে। একটা বাড়ি ঘরের দাম অ্যাটলিস্ট 5 কোটি টাকার উপরে হওয়ার কথা না? ঢাকা শহরের মতো এলাকায় 5 কোটি টাকার উপরে কোনো বাড়ি ঘরই নেই, কম কোনো বাড়ি ঘরই হওয়ার কথা না। এখন আপনি নিয়মিত আয় দিয়ে এটা কখনো করতে পারবেন, অর্জন করতে পারবেন না। আপনি যদি স্বল্প মেয়াদী ঋণ নেন, স্বল্প মেয়াদী আপনি চিন্তা করেন, আপনি যদি স্বল্প মেয়াদে 1 বছরের কম সময়ের জন্য আপনি যদি 5 কোটি 10 কোটি টাকা ঋণ নেন, সেটা সুদের হার আপনাকে কত % হারে দেওয়া লাগবে? সেটা আপনার জন্য অনেক অনেক পেইনফুল, অনেক ঝামেলাকর। তো এই জন্য স্বল্প মেয়াদী বাদ। নগদ তহবিল, ভাই আপনি স্থায়ী সম্পদ অর্জন করতে একটা 5 কোটি টাকা নগদ তহবিল থেকে দেওয়াটা অনেক ঝামেলা করবে। নগদ তহবিল আপনি ইউজ করেন কেন? রেগুলার অ্যাক্টিভিটিস করার জন্য। সো আলটিমেট অপশন হলো দীর্ঘমেয়াদী। কেন দীর্ঘমেয়াদী? কারণ দীর্ঘমেয়াদীতে এক হলো যে আপনার টাকা বেশি হবে, আপনার সুদের হার কম দিতে হবে, আপনার কাছে অনেক টাইম আছে সুদের হারটা পরিশোধ করার জন্য।
সো আলটিমেটলি আপনার যে সুদের হারটা হবে, সুদের পরিমাণটা হবে, সেটা হলো যে স্বল্পমেয়াদী ঋণ থেকে ঋণের যে সুদের হার সেটা থেকে পার্সেন্টেজ অনুযায়ী কম পড়বে। সো এই জন্য 9 এর অ্যান্সার গ হবে। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা 9 এর অ্যান্সার ডি দিয়েছেন আপনি, জাহেদ কিভাবে বলেন? আপনি নগদ তহবিল দিয়ে কিভাবে স্থায়ী সম্পদ অর্জন করবেন ভাই? আমার কথা কি ক্লিয়ার? 9 এর অ্যান্সারটি কিভাবে সি হইলো? অ্যান্সার বুঝছেন? 9 এর অ্যান্সার সি হইলো কিভাবে? রাফি ইসলাম, নূর আলম অ্যান্সার সি, অয়ন কর্মকার, রুমানা আফরিন, হ্যাঁ সবার অ্যান্সার ঠিক আছে, একমাত্র জাহেদের অ্যান্সার হয় নাই। আচ্ছা পরেরটাতে যাই। পরেরটাতে কি লেখা? দীর্ঘমেয়াদে অর্থ গ্রহণ করলে ঋণ পরিশোধের ঝুঁকি কি রূপ হয়? অত্যধিক, কম, বেশি, সমপরিমাণ। এই যে এর আগে আমি অ্যাটলিস্ট তিনটা কোশ্চেনে আমি এটার অ্যান্সার দিছি, মুখে মুখে মানে বলার মানে ইনডাইরেক্টলি আমি কথাটা বলে দিছি। আপনি দীর্ঘমেয়াদে যদি কারো কাছ থেকে ঋণ নেন, অবভিয়াসলি সেটা সময়টা অনেক বেশি থাকবে, সেটা 10 বছর থেকে 15 বছর বা 20 বছরের মতো হইতে পারে। এখন এত বড় সময় যখন থাকবে, আপনার সুদের হারটা একটু কম দেওয়ার চেষ্টা করবে, কারণ আপনি অনেক বছর যাবত হলো যে আপনি সুদ দিবেন। সো আপনার সুদের হারটা যদি নর্মালি যদি স্বল্প মেয়াদের ক্ষেত্রে 10% হয়, তাহলে হয়তো এমন হইতেই পারে যে দীর্ঘমেয়াদের ক্ষেত্রে আপনাকে 7% সুদ দেওয়া লাগতেছে, কারণ আপনি একটা বড় অ্যামাউন্টে দীর্ঘমেয়াদী লোন তো আপনি জাস্ট 1 লাখ টাকা 2 লাখ টাকা নিবেন না, আপনি 50 লাখ টাকা 60 লাখ টাকা 1 কোটি টাকা 2 কোটি টাকা 3 কোটি টাকা নিবেন। তো যেহেতু বেশি পরিমাণ অ্যামাউন্ট নিবেন, সময় বেশি, তো আপনার অবভিয়াসলি আপনার ইন্টারেস্ট রেটটা কম থাকে। সো আপনার যেহেতু ইন্টারেস্ট রেট কম, সো আপনার কাছে সময় অনেক বেশি। সো আপনার জন্য কি টাকার ঝুঁকি ঋণ পরিশোধ করাটা ইজি হয়ে গেল না? কারণ আপনার কাছে তো সুদের পরিমাণটা কম হয়েছে, ঠিক না? তো সুদের পরিমাণ যেহেতু কম হয়েছে, সময় যেহেতু বেশি আছে, সো এখানে অত্যাধিক হওয়ার তো কোনো অসুবিধা নেই। মানে আপনার কাছে তো অত্যাধিক কেন হবে? আমি তো অনেক বড় অ্যামাউন্ট নিছেন এবং দীর্ঘমেয়াদের অর্থ নিছেন, সো আপনার জন্য পরিশোধ করাটা ইজি। আপনার জন্য বেশি হওয়ার পসিবিলিটিও নাই, আপনার জন্য সমপরিমাণ তো এটা তো কোনো কোশ্চেন নেই। সো এই দুইটা আমার বাদ হয়ে গেল। সো আমার আলটিমেট আনসারটা কি? কম। কারণ কম কি? এক হলো যে আপনার সুদের হার কম থাকবে, নরমালি স্বল্প মেয়াদ থেকে মধ্যমেয়াদী যে ঋণগুলো আছে সেগুলো থেকে আপনার সুদের হারটা কম হবে। সেকেন্ড হলো আপনার কাছে বছর অনেক বেশি, সো আপনার পেমেন্ট করতে ইজি হবে, পে করতে ইজি হবে। সো আলটিমেটলি আপনার অ্যান্সারটা 10 এর বি হবে। আমার কথা বুঝছেন? আচ্ছা জাহেদের অ্যান্সার ঠিক আছে, নূর আলমের অ্যান্সার হয় নাই। আপনি সমপরিমাণ কিভাবে বলবেন? আচ্ছা 11 নম্বরটা দেখি। 11 নম্বরে কি বলা? আচ্ছা আমার সাথে সাথে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ভাই। স্কয়ার ফার্মা পাবলিক লিমিটেড কোম্পানি অর্থায়নের প্রধান উৎস কোনটি? এখন আমরা অপশনগুলো দেখি। 1 হলো ঋণ গ্রহণ, 2 হলো যে নিজস্ব অর্থায়ন, 3 হলো ঋণপত্র বিক্রয়, 4 নাম্বার হলো শেয়ার ইস্যু। স্কয়ার ফার্মা পাবলিক লিমিটেড কোম্পানির অর্থায়নের প্রধান উৎস কোনটি? এখানে আমাদের কিওয়ার্ড কি কি হইতে পারে? প্রথম জিনিস লেখা কিওয়ার্ড একটাই, এই যে পাবলিক লিমিটেড কোম্পানি। যেহেতু পাবলিক লেখা, তো আপনার প্রধান উৎস কি হইতে পারে? আপনি কি ঋণ গ্রহণ করে প্রধান উৎস হইতে পারে? অ্যান্সার হলো না। কেন হবে না? কারণ ভাই আপনি পাবলিক, আপনার ঋণ গ্রহণ করে আপনি আপনার পাবলিক লিমিটেডের যে টাকাটা দরকার, যে ক্যাপিটালটা দরকার, সেটা আপনি কখনোই জোগাড় করতে পারবেন না। এটা বাদ। নিজস্ব অর্থায়ন পসিবল? আপনার কাছে কি এত টাকা হবে একটা পাবলিক লিমিটেড কোম্পানি চালানোর মতো? এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি মানে কি? আপনি অলরেডি আপনার ওনারশিপটা ছড়াই দিচ্ছেন, মানুষের কাছে ছড়াই দিচ্ছেন। সো এই জিনিসটা তো পসিবল না এত টাকা জোগাড় করা। ঋণপত্র বিক্রয়, হ্যাঁ ঋণপত্র বিক্রয় হতে পারে, কিন্তু আমরা জানি যে ঋণপত্র কি আপনি তো বিশাল পরিমাণে সময়ের জন্য নেন না। ঋণপত্র নেওয়ার একটা সময় আছে যে এতদিন সময় নেন। ঋণপত্র করে নর্মালি কি পাবলিক লিমিটেড কোম্পানি বানানোর জন্য নেয়? অ্যান্সার হলো না। আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চান, আপনার এখন ইন নিড অফ ক্যাশ, মানে আপনার বর্তমান সময় একটু ঋণ দরকার, যে টাকাটা দিয়ে আপনি হয়তো আপনার প্রজেক্টে ইনভেস্ট করবেন। সো প্রজেক্টের জন্য ঠিক আছে ঋণপত্র আপনি বিক্রয় করতে পারেন, কিন্তু আপনি আমরা পাবলিক লিমিটেড কোম্পানি গড়ে তুলবেন, পাবলিক লিমিটেড অর্থায়নের মেইন উৎস এটা কখনই ঋণপত্র হইতে পারে না। ঠিক আছে? সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ঘ, শেয়ার ইস্যু। আমার কথা বুঝছেন? আচ্ছা 12 নম্বর কোশ্চেনটা কি লেখা? 12 নম্বর কোশ্চেনটা লেখা শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কোনটি?
ক নাম্বার কোশ্চেনে, ক নাম্বার অপশন কর্মচারীদের সন্তুষ্টি, খ নাম্বার কোম্পানির সুনাম, গ নাম্বার মুনাফার হার, ঘ নাম্বার আপনার হলো যে কি ঝুঁকির পরিমাণ। আমাকে একটু 12 নাম্বারের অ্যান্সারটা একটু তাড়াতাড়ি বলেন তো, অ্যান্সার কি হইতে পারে, একটু জলদি বলেন। এখানে কি অ্যান্সার আছে দেখেন তো। আপনার এখানে তেমন কোনো কিওয়ার্ড নেই, আপনার এখানে ডাইরেক্ট একটা কোশ্চেন করছে। আচ্ছা, শেয়ার বাজারে শেয়ার মূল্য। এখন আমাকে চিন্তা করেন, আপনি আপনার কোম্পানির শেয়ারের মূল্য বাড়াতে চান। এখন কোম্পানির শেয়ারের মূল্য যদি বাড়াতে চান, তাহলে আপনাকে এমন কিছু একটা থাকতে হবে যেটা কারণে আপনার শেয়ার মূল্য বাড়তেছে। শেয়ারটা আপনার মানুষজন আপনার শেয়ারটা কিনতে চায়। আপনার মানুষজন যত আপনার শেয়ারটা ডিমান্ড করে, আপনার শেয়ারের প্রাইস তত বাড়বে। ডিমান্ড, এটা আমরা জানি, আমরা যদি ইকোনমিক্স পড়ে থাকি, আমরা যদি এইচএসসি ইকোনমিক্স পড়ে থাকি, আমরা জানি ডিমান্ড যত বেশি থাকে প্রাইস তত ইনক্রিজ করে। সাপ্লাই মানে ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের ডিমান্ডের সাথে প্রাইসের সমমুখী, মানে হলো যে ডিমান্ড যত বেশি প্রাইসে তত বেশি হয়। ঠিক আছে, এখন এটা বুঝতে হবে, এটা তো একটা। আরটা হলো যে সাপ্লাই যদি নিচে নেমে যায় তাহলে আপনার প্রাইস ইনক্রিজ করে, আবার সাপ্লাই যদি ইনক্রিজ হয় তাহলে আপনার প্রাইস। এখন চিন্তা করেন, আপনার কোম্পানি হলো যে আপনার কোম্পানিটা অনেক ভালো, মানে কোম্পানির অনেক ভালো, এটা যখন মানুষজন আপনার কোম্পানির শেয়ার কিনতে চাইতেছে, কিন্তু আপনার শেয়ার তো লিমিটেড। এখন যেহেতু লিমিটেড, এর মানে কি আপনার সাপ্লাইটা একটা স্কারসিটি আছে। যখন এই যে স্কারসিটিটা ক্রিয়েট হয় তখন আপনার প্রাইসটা ইনক্রিজ করে, যেহেতু ডিমান্ড অনেক। এখন আপনি যদি কর্মচারীদের সন্তুষ্টির কথা চিন্তা করেন, কর্মচারী যদি সন্তুষ্ট হয় তাহলে কি কোম্পানির শেয়ার প্রাইস বাড়তে বা কমতে পারে? না, অ্যান্সার হলো না। কেন পারে না? আরে ভাই, একই মানে এটা হলো যে কেন বাড়বে, মানে দরকার কি? লাইক এটা তো কোনো মানেই হয় না। লাইক কর্মচারীরা হলো যে আপনার হলো যে কর্মচারীরা ভালো মতো লাইফ লিড করতেছে, তারা ভালো স্যালারি পায়, এটা দিয়ে অ্যাকচুয়ালি শেয়ার যারা মালিক, যারা শেয়ার কিনতে চায় তাদের কোনো ম্যাটারই করে, এটা তাদের জন্য ম্যাটার না। মুনাফার হার বেশি দেয়, আপনি সবগুলো চিন্তা করেন, মুনাফার হার বেশি দেয়, ঝুঁকির পরিমাণ করে। এখন দেখেন, এই যে তিনটার কথা বলছি না, এই তিনটা কি এটার মধ্যে থাকে? কোম্পানির সুনাম থাকে তো কি হবে ভাই? চিন্তা করেন, আপনার কোম্পানিতে সুনাম আছে যে আপনি কর্মচারীদের সাথে মিসবিহেভ করেন না। আপনার কোম্পানি সুনাম আছে, যে আপনি ঝুঁকি কম, আপনি যে ইনভেস্টগুলো করেন সেগুলো থেকে ভালো প্রফিট কামাইতে পারেন। আপনার কোম্পানি ভালো মুনাফার হার আছে, মানে আপনার প্রফিটেবিলিটি খুব ভালো। এর মানে কি, এই যে আমরা যে তিনটা পয়েন্ট দেখতেছি সবগুলাই একটা অ্যান্সারের মধ্যে আছে। তো যখন এই অ্যান্সারটা যখন আসে, এটার অ্যান্সারটা কি হবে? কোম্পানির সুনাম। তো কোম্পানির সুনামটা আপনার শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে। বাকি যেগুলো আছে সেগুলো হলো যে আপনার সহায়তা, মানে সেগুলো পয়েন্ট, বাট সেগুলো পয়েন্ট হলে কি কোম্পানির সুনাম যত ভালো আপনার শেয়ার প্রাইস তত বেশি হবে। আমার কথা বুঝছেন? সে অ্যান্সারটা খ হবে। আচ্ছা, 13 নম্বরটা দেখি, জামানতবিহীন অর্থ সংস্থা নিচের কোনটি? জামানতবিহীন অর্থ সংস্থান নিচের কোনটি? 13 অ্যান্সার কি হইতে পারে? এখানে ক নাম্বার অপশনটা লেখা স্বল্পমেয়াদী, খ নাম্বার লেখা মধ্যমেয়াদী, গ নাম্বার লেখা দীর্ঘমেয়াদী এবং ঘ নাম্বার লেখা স্বল্প ও দীর্ঘমেয়াদী। আমাকে বলেন তো 13 অ্যান্সার কি হইতে পারে? তেরোর অ্যান্সারটা কি হইতে পারে একটু সবাই একটু জানান তো, দ্রুত জানান, দ্রুত। আচ্ছা, জামানতবিহীন মানে কি? আপনি যে ইয়াগুলা লেনদেন করেন, আপনি যে অর্থগুলা লেনদেন করেন, সাপোজ আপনি কোনো জায়গাতে ঋণ দিলেন, ব্যাংক থেকে ঋণ দিলেন। এখন ব্যাংক সবসময় আপনার কাছে একটা কোলাটেরাল চায় বা একটা জামানত চায়, যে ভাই আমি তো আপনাকে ঋণ দিব, বাট এটা কোলাটেরালটা কি?
মানে সাপোজ ইন কেস, আমি তো জানি না আপনি এই টাকাটা কি ঋণ খেলাপ করবেন নাকি, আপনি টাকাটা আমাকে ফেরত দিবেন নাকি। তো আপনাকে তো কোনো একটা জিনিস দেখাইতে হবে যেটা দিয়ে আমি বুঝবো আচ্ছা ঠিক আছে তার কাছে এনাফ মানি আছে যে টাকাটা দিয়ে সে হলো যে মানে ইভেন ইফ যদি আমি ওই টাকাটা নাও পাই, সে যদি পরিশোধ নাও করতে পারে, সেই জিনিসটা বিক্রি করে আমি অ্যাটলিস্ট ওই টাকাটা তুলতে পারবো। এটা হলো জামানত। এখন যখন জামানতের কথা বলতেছে, সো আমার জামানতবিহীন অর্থ সংস্থান, এর মানে হলো যে এমন কোন একটা অর্থ সংস্থান হইতে হবে যেটা হলো যে জামানতবিহীন। এখন আপনি চিন্তা করেন দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী এগুলাতে আপনি কি জামানতবিহীন কোনো ঋণ দিতে চাবেন? অ্যান্সার হলো যে না ভাই, জামানত একটা তো জিনিস থাকা লাগবে যেটা দিয়ে আমি বললাম যে কি আমার লাইক মানে ঋণটা দিতে পারবো। এখন আপনি যদি আমাকে ওইরকম কোনো ইয়েই দেখাতে না পারেন, যে জামানতই দেখাতে না পারেন, বা এমন কোনো কিছু নাই দেখাতে পারেন, তাহলে আমি আমি আপনাকে টাকা কেন দিব? আর এত পরিমাণ টাকা, কারণ স্বল্প মেয়াদে আপনার টাকা কম হইতে পারে, বাট মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী টাকার অ্যামাউন্ট অনেক বেশি। তো যখন টাকার অ্যামাউন্টটা অনেক বেশি হবে, তো এর মানে মানে আমার কাছে মানে ব্যাংকের কাছে এটা পসিবলই না যে আপনার কাছে একটা জামানত ছাড়া একটা ঋণ দিয়ে দিল। কারণ যদি ইনকেস আমি 2-3 কোটি টাকা আপনি কোন রকম জামানত না দেখায় যদি আপনি ঋণ নিয়ে নেন, পরবর্তীতে যদি পরিশোধ না করতে পারেন, এটা বিশাল পরিমাণ একটা লস হবে কি ব্যাংকের। সো এই দুইটা কাটা। স্বল্প মেয়াদী আপনার টাকার অ্যামাউন্ট কম, আপনি চাইলে অপ্রাতিষ্ঠানিক জায়গা থেকে আপনি লেনদেনগুলো টাকাগুলো নিতে পারেন। তো এবং আপনার হলো যে কোনো রকম জামানত বা কোনো রকম মানে ফরমায়েশ ছাড়া বা ওই যে আপনার কোনো রকম কাগজপত্র ছাড়াই আপনি টাকাটা নিতে পারেন। সো স্বল্প মেয়াদীতে হওয়ার চান্স আছে। এখন দীর্ঘমেয়াদীতে হওয়ার চান্সটা কেন কম? দীর্ঘমেয়াদী হওয়ার চান্সটা কম এই কারণে যে ভাই আমি তো এটাই বললাম যে দীর্ঘমেয়াদী অ্যামাউন্টটা অনেক বেশি, এবং দীর্ঘমেয়াদী অ্যামাউন্ট যেহেতু বেশি, এটা কি জামানত ছাড়া হওয়া পসিবলই না। সো এই জন্য অ্যান্সারটা ক হবে। আমার কথা বুঝছেন? কথা বুঝলে একটু লিখে দেন। আচ্ছা, আমরা 14 নাম্বার এসে পড়ছি, আমার সাথে থাকেন। ভাই বন্ড তো জামানতবিহীন। আচ্ছা, বন্ড অ্যাকচুয়ালি জামানত বিহীন হয় না। কিভাবে জামানত বিহীন হয় না? আপনার হলো যে বন্ডের মধ্যে একটা থাকে, মেইনলি ডিভেঞ্চার হলো জামানত বিহীন হয়, বাট ডিভেঞ্চার গুলো নরমালি আমরা ইউজ করি না, আমরা বন্ডটাকে ইউজ করি। এখন বন্ডটা হলো যে জামানত সহ হয়। এর মানে হলো যে বন্ডটার মধ্যে লিখিত থাকে যে আমি যদি ইনকেস যদি টাকা নাও পাই, আমি যদি টাকা না পরিশোধ নাও করতে পারি, আমার কোম্পানি বিক্রি করে হলেও আপনাকে টাকা দেওয়া হবে। ঠিক আছে? সো দেউলিয়া যখন হয়ে যান তখন বন্ড বিক্রেতাদেরকে টাকা দেওয়া হয় সবার আগে। ডিভেঞ্চারদের ওইরকম সুযোগও থাকে না, বুঝছেন? ডিভেঞ্চারদের ওখানে জামানতও থাকে না, বাট বন্ড হোল্ডারদের কাছে জামানত থাকে। বুঝছেন আমার কথা? সো বন্ডটা কাইন্ড অফ জামানত বিহীন হয় না। আচ্ছা, 14 নাম্বার অপশনটা কি? অর্থায়নের মৌলিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম কি? আচ্ছা স্যার, ডিভেঞ্চার কি দীর্ঘমেয়াদী না, দীর্ঘমেয়াদী নাকি? আচ্ছা, ডিভেঞ্চার নরমালি হলো যে স্বল্প মেয়াদের ইয়াতে না হয়। ডিভেঞ্চার কোম্পানিগুলো নরমালি ডিভেঞ্চার ইস্যু করে না, এবং যারা কোম্পানিতে বন্ড করে তারা হলো যে বন্ড ইস্যু করে, তারা ডিভেঞ্চার ইস্যু করতে চায় না। এখন আমাদের বইয়ে সমস্যা হলো যে আমাদের বইয়ে যেগুলো লেখা আছে, বইয়ের যে অ্যামাউন্টটা সেটা মানে যেভাবে লেখা আছে সে অনুযায়ী অনেকটা এরকম হয়ে গেছে যে ডিভেঞ্চারও মানুষ অনেক কিনে। অ্যাকচুয়ালি ডিভেঞ্চার ওইভাবে কিনে না, আমরা নরমালি বন্ডই বেশি কেনার চেষ্টা করি, ডিভেঞ্চারটা নরমালি ভাবে ইউজ হয় না। সো নরমালি হলো যে আপনার যে জামানতবিহীন যে অর্থায়নগুলো আছে সেগুলো হলো যে স্বল্প মেয়াদী হয়। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা দেখি। অর্থায়নের মৌলিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম কি? অর্থায়নের মৌলিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম কি? এখানে 1 নাম্বার লেখা বিনিয়োগ সিদ্ধান্ত, 2 নাম্বার লেখা অর্থায়ন সিদ্ধান্ত, এবং 3 নাম্বার লেখা প্রতিস্থাপন সিদ্ধান্ত। আচ্ছা, আমাকে 14 নাম্বারের অ্যান্সারটা একটু তাড়াতাড়ি জানান তো। আর 13 নাম্বারটা কি বুঝছেন নাকি একটু বলেন। আমাকে একটু তাড়াতাড়ি 14 নাম্বারের অ্যান্সারটা জানান। আচ্ছা, অর্থায়ন আমাদের কি করে মেনলি? অর্থায়ন আমরা জানি যে আমরা একটা প্রজেক্টে কি ইনভেস্টমেন্ট করব নাকি করব না, এগুলা নিয়ে কাজ করে। এখন অর্থায়ন মেনলি কাজ করে যে আমার মানে যে আমি কোনো প্রজেক্টে ইনভেস্ট করব নাকি, আমার প্রজেক্টে ইনভেস্ট করা আদৌ মানে ওই প্রজেক্টে ইনভেস্ট করলে আদৌ আমার লাভ হবে নাকি, আমার লস হবে নাকি, সেগুলো নিয়ে কথা বলে। এখন
আমি জানি যে অর্থায়ন যখন কাজ হয় তখন বিনিয়োগ সিদ্ধান্ত অবভিয়াসলি দরকার। আপনি কোন প্রজেক্টে ইনভেস্ট করবেন বা কোন প্রজেক্টে ইনভেস্ট করবেন না সেটা সম্পূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত, মানে এই জিনিসটা বিনিয়োগ সিদ্ধান্ত কাজ করে অলরেডি। অর্থায়ন সিদ্ধান্ত, হ্যাঁ, আপনি অর্থায়নটা কিভাবে প্ল্যান করতেছেন, কিভাবে ডিস্ট্রিবিউট করতেছেন, আপনি ওখান থেকে কি পরিমাণ টাকা এক্সপেক্ট করতেছেন, অর্থায়নের মধ্যে পড়তেছে। প্রতিস্থাপন সিদ্ধান্ত, এটা মানে কি? প্রতিস্থাপন সিদ্ধান্ত অবভিয়াসলি এটার অংশ না। সো অ্যান্সার ক হবে। খ আর গ হবে না, ইয়াও হবে না। আমার কথা বুঝছেন? আচ্ছা, 15 নাম্বারটা অ্যান্সার, 15 নাম্বারটা কি? 15 নাম্বারটা কোশ্চেনটা দেখি। তারল্য ও আমরা দ্রুত দ্রুত যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে সহায়ক হিসাবে বিবেচিত হয়ে থাকে কি? আপনার তারল্য ও মুনাফা, আমরা জানি তারল্য বলতে ক্যাশ, ক্যাশ বুঝায় বা নগদ অর্থ বুঝায়। এখন সমন্বয়ের মধ্যে বিবেচিত কি হয়? আমাদের কাছে 3টা নীতি আছে। হ্যাঁ, উপযুক্ততার নীতি, ধারে বিক্রয় নীতি ও আদায় নীতি। এখন আমার অ্যান্সারটা কি হবে? উপযুক্ততার নীতি বলতে কি বুঝায়? যে আমার হলো যে, আচ্ছা আপনারা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন, 15 নম্বরের অ্যান্সারটা আমার বলার সাথে সাথে দেওয়ার চেষ্টা করেন। তারল্য মুনাফার মধ্যে কি হয়? আপনারা জানি যে আমরা একদম প্রথম প্রশ্নে বলছি যে তারল্য মুনাফার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। এর মানে হলো যে আপনার যদি তারল্য থাকে তাহলে হলো যে আপনার কি, আপনার হলো যে মুনাফাটা কমে যায়। আপনার যদি ইয়া বেশি থাকে, মুনাফা বেশি থাকে, তাহলে হলো যে আপনার তারল্যটা কমে যায়। এখন উপযুক্ততার নীতি, ধারে বিক্রয় নীতি এবং আদায় নীতি, এগুলো মানে কি আমাকে এটা বুঝতে হবে। উপযুক্ততার নীতি হলো উপযুক্ততার নীতি হলো যে আপনার হলো যে পর্যাপ্ত পরিমাণ মানে মানে টাকাটা কি উপযুক্ততা, মানে পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার কাছে আছে নাকি, এবং মুনাফা কামায়ের মতো আপনার কাছে মানে মুনাফা করার মতো টাকাটা আছে নাকি, সেই জিনিসটা। ধারে বিক্রয় নীতি মানে কি? মানে হলো যে আপনি বিক্রয় করার আগেই হলো যে কি, মানে হলো যে মানে বিক্রয় সংগঠিত হওয়ার সাথে সাথে, যেটাকে আমরা ওই যে বকেয়া ভিত্তিতে বলি, বিক্রয় হওয়ার সাথে সাথে আপনার টাকাটাকে ধরে নেওয়া। এবং আদায় নীতি মানে কি? মানে হলো যে টাকাটা তখনই হবে যখন হলো যে কি আপনার হলো যে কি মানে যখন টাকাটা আপনি আদায় করতে পারবেন, মানে টাকাটা কখন আপনি আদায় করবেন, টাকাটা কখন হলো যে আপনি হলো যে ব্যবহার করতে পারবেন, মানে টাকাটা যখন গ্রহণ করবেন তখনই হলো যে আপনার আদায় হবে। এর আগে হলো যেটা আদায় হবে না, এবং আদায় যেহেতু না হবে ততক্ষণ আপনার মুনাফা হবে না। এরকম ভাবে কানেক্ট করা। আচ্ছা, এই প্রশ্নটা একটু ট্রিকি। আচ্ছা, এই প্রশ্নটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি 15 নম্বর অ্যান্সার আপনারা কি দিয়েছেন দেখি তো আমরা। অয়ন কর্মকার দিছে 15C, নুর আলম দিছে 15C, নুসরাত জাহান 15 ক, লুমানা আফরিন 15B। আচ্ছা, উপযুক্ততার নীতি বলতে আমরা বুঝছি যে দুইটার মধ্যে সমন্বয় করা লাগবে। আচ্ছা ঠিক আছে। এবং আদায় নীতি বলতে কি আপনার টাকাটা পাইতে হবে। ধারে বিক্রয় মানে ধারে বিক্রয়ের মাধ্যমে আপনার হলো যে ইয়া হবে। আচ্ছা, এইটার মধ্যে একটু সমস্যা আছে, আমার মনে হয় এটা স্কিপ করে যাওয়া উচিত। এটা হলো যে এটা প্রশ্নটার উত্তরটা ঠিক মতো দেওয়া নেই, আমরা একটু স্কিপ করেছি। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা মনে রাখেন, নীতিগুলা বলতে কি বুঝে সেগুলো একটু মনে রাখেন। 15 নম্বরে একটু কোশ্চেনের সমস্যা আছে, এটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি উপযুক্ততার নীতিশালী হওয়ার কথা। আচ্ছা, এটা বলেন তো, এটা একদম নরমাল অ্যান্সার। ফাইন্যান্স শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ল্যাটিন শব্দ ফিনিশ, ল্যাটিন শব্দ ফাইন্যান্সিয়াল, গ্রিক শব্দ ফিন্টোস এবং ইংরেজি শব্দ ফিকশন। আচ্ছা, এখন এটার অ্যান্সার তো আপনাদের জানার কথা, এটা বইয়ের মধ্যে একদম ভালো করে লেখা আছে। ইংরেজি শব্দ ফিকশন বলতে তো ফাইন্যান্সের কোনো ধারের কাছেও নাই, গ্রিক শব্দ ফিন্টোস বলতে কিছু নাই, এবং ল্যাটিন শব্দ ফাইন্যান্সিয়াল হয় না, ল্যাটিন শব্দ কি হয়? ফিনিশ হয়। সো ফিনিশ থেকে অ্যাকচুয়ালি ফাইন্যান্স শব্দটার উৎপত্তি হয়েছে। আমার কথা বুঝছেন? সো অ্যান্সার হলো যে ক। আচ্ছা, 17 নাম্বারটা দেখি। 17 নাম্বারে কি লেখা? চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করা হয়? চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত মানে হলো যে আপনার একদম লাস্ট ফাইনাল যে ইনভেস্টমেন্ট ডিসিশন, সেটা গ্রহণের ক্ষেত্রে আপনার নিচে কোন দুটি বিষয় বিবেচনা করা হয়? আপনার 1 নম্বর অপশনে দেওয়া আয় ব্যয়, 2 নম্বর অপশনে দেওয়া লাভ ক্ষতি,
3 নম্বর অপশন ঝুঁকি ও আয়, এবং 4 নম্বর অপশন ঝুঁকি ও ক্ষতি। ঠিক আছে, এখন আপনি যখন চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত চিন্তা করবেন তখন কি আপনি আয় ব্যয়ের কথা চিন্তা করবেন? না রে ভাই, আপনি আয় ব্যয়ের চিন্তা করবেন, কারণ আপনি কত টাকা আয় করতেছেন, কয় টাকা ব্যয় করতেছেন, এটা আরো আগের ধাপ ছিল। লাভ ক্ষতির কথা, যে আয় ব্যয় আর লাভ ক্ষতিটা সেম। সো আপনি যদি আয় ব্যয়কে বাদ দিয়ে দেন তাহলে লাভ ক্ষতিও বাদ। এখন অপশন আছে ঝুঁকি ও আয় ও ঝুঁকি ও ক্ষতি। এখন আপনি চিন্তা করতে হবে, আপনি যখন বাজারের তথ্যগুলো আপনার কাছে আসছে, আপনার কাছে এই জিনিসটা চিন্তা করা লাগতো যে ভাই আমার কাছে কি আমার এই প্রজেক্টটার রিস্ক কতটুকু, এই প্রজেক্টটার রিস্ক কতটুকু সেটা আপনাকে জাজমেন্ট করতে হবে। এখন প্রজেক্টটা যদি রিস্ক কতটুকু সেটা যদি আপনি জাজমেন্ট করতে চান, তাহলে আপনার কাছে কি এই জিনিসটাও চিন্তা করতে হবে যে প্রজেক্টটার রিস্ক যেহেতু বেশি, এর মানে আয়ও বেশি থাকা লাগবে। এখন আপনি যদি ঝুঁকিটা যদি চিন্তা না করেন, তাহলে আপনি কখনোই লাস্টে যে সিদ্ধান্ত নিতে পারবেন না। আচ্ছা, এখন ঝুঁকিটা যদি আপনি চিন্তা না করতে পারেন, তাহলে আপনি হলো যে কি মানে আপনি হলো যে ফাইনাল যে টার্মসটা সেটা যত চিন্তা করতে পারবেন না। সো যেহেতু ফাইনাল টার্মসটা আপনি চিন্তা করতে পারবেন না, সো আপনার ঝুঁকিটার আগে চিন্তা করতে হবে। লাস্ট সিদ্ধান্ত ক্ষেত্রে আপনার ঝুঁকিটা ভালো মতো পরিমাপ করতে হবে। যদি ঝুঁকি বেশি থাকে, আপনি অবভিয়াসলি সেই আপনার যদি কোম্পানিটি এরকম হয় যে হলো যে ঝুঁকিটা বেশি চিন্তা করে না। আচ্ছা, এখানে কয়জন অ্যান্সার দিছে? 17 অ্যান্সার সি, ম্যাক্সিমাম সি দিছে। সো লাভ ক্ষতি কেন হবে না আমি বলছি, লাভ ক্ষতির চিন্তা আপনি এখন করবেন না, আয় ব্যয়ের চিন্তা করবেন না, ঝুঁকি আয় ঝুঁকি ও ক্ষতির মধ্যে। এখন আপনাকে ঝুঁকি যেহেতু ঝুঁকি আর আয়টাই বেশি চিন্তা করতে হবে, অ্যান্সার হবে সি। ঝুঁকি ও আয় কেন চিন্তা করতে হবে? কারণ হলো যে আপনি লাস্টে যে আপনাকে চিন্তা করতে যে কোনটার বেশি ঝুঁকি, যেটা বেশি ঝুঁকি ওটা আপনি অবশ্যই নিবেন না, যেটা কম ঝুঁকি সেটাই নিবেন। বা আপনার কোম্পানি যদি বেশি রিস্ক হয়, রিস্ক টেকার হয়, রিস্ক সিকার হয়, তারা হয়তো বেশি ঝুঁকিওয়ালা প্রজেক্টটাতে বেশি ইনভেস্ট করতে চান। তো তখন ওই জিনিসগুলোর উপর বেসিস করে আপনি চিন্তা করবেন যেটাতে ঝুঁকি বেশি সেটাতে আয় বেশি। তো আপনার এখানে ক্ষতিটাও চিন্তা করবেন না, কারণ আপনি জানেন যে ঝুঁকি বেশি থাকলে ক্ষতি হবে, কিন্তু আপনি আপনাকে পজিটিভ সাইডটা চিন্তা করতে হবে, ঝুঁকি থাকলে আয় বেশি হবে। সো অ্যান্সারটা সি হবে। আমার কথা বুঝছেন? আচ্ছা, 18 নম্বর অপশনটা দেখি। মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একসঙ্গে কি বলা হয়? আপনার মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একক সঙ্গে কি বলা হয়? 18 নম্বর অ্যান্সারটা একটু আমাকে তাড়াতাড়ি দেন। ইয়া ভাই, পাপ্পি ভাই, এগুলো প্রশ্নগুলো করতে গেছে, এগুলো অ্যান্সার আছে? হ্যাঁ, আমাকে একটা অ্যান্সার, এটা আমার কাছে ভুল লাগতেছে এই জন্য বলতেছি। আমাকে একটা 18 অ্যান্সারটা দিবেন, 18 অ্যান্সারগুলো একটু দেন তো দেখি। সবাই 18 অ্যান্সার কি দিবেন দেখি। মূলধন বাজেট সিদ্ধান্ত আমরা জানি মূলধন বাজেট দিয়ে কি বোঝায়। মূলধন বাজেট দিয়ে মানে আপনি মূলধনটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে প্রপারলি ইনভেস্ট করবেন, এইসব জিনিসগুলো। চলতি মূলধন সিদ্ধান্ত মানে কি আপনার যে চলতি যে মূলধনগুলো আছে, কারেন্ট যে অ্যাসেট লাইবিলিটিস গুলো আছে, কারেন্ট যে ইকুইটি গুলো আছে, সেগুলো আপনার কিসে বিনিয়োগ করেন। মূলধন বাজেট কোথায় করেন? দীর্ঘমেয়াদীতে, নরমালি আপনি দীর্ঘমেয়াদীতে ইনভেস্ট করেন, ফিক্সড অ্যাসেট গুলোতে আপনি বিনিয়োগ করেন, দীর্ঘমেয়াদী প্রজেক্ট। চলতি মূলধনগুলো আপনার ডেইলি রেগুলার অ্যাক্টিভিটিস এর জন্য। ঠিক আছে, এখন এইগুলা আপনি কিভাবে কোথায় বিনিয়োগ করবেন, কোথায় কোন জায়গায় করবেন, কোথায় ডিস্ট্রিবিউট করবেন, এইসব জিনিসগুলো নিয়ে একসঙ্গে কি বলা হয়? একসঙ্গে বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়। কেন বাকি তিনটা হলো না? বাকি তিনটা এটাই হলো না কারণ হলো যে আমাদের বইয়ে অবশ্যই লেখা আছে যেটা বিনিয়োগ সিদ্ধান্তই হবে। আপনার চলতি বাজেটিং সিদ্ধান্ত তো একটাইকেই বুঝায় যে চলতি মূলধন। আপনি মিশ্র সিদ্ধান্ত বলে কোনো কিছু এক্সিস্ট করে না, আর সমন্বিত সিদ্ধান্ত বলেও কিছু এক্সিস্ট করে না। তো এগুলো তো বাদ। তো বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কি বোঝায়? বিনিয়োগ সিদ্ধান্ত আপনি মূলধন বাজেটিংটা, মূলধন যে আপনার যে কারেন্ট যে ফিক্সড ক্যাপিটাল যেটা আছে সেটাকে আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেটাকে বোঝায়। আপনি চলতি মূলধনটাকে কিভাবে ডেইলি অ্যাক্টিভিটিসে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন সেটাকে বোঝায়। তো বিনিয়োগ সিদ্ধান্তটা আলটিমেটলি এই দুইটার একসঙ্গে বোঝানো হয়। আমার কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? আচ্ছা, 18 যারা অ্যান্সার ঘ দিয়েছেন তাদের অ্যান্সার ঠিক আছে, চলতি বাজেটিং হবে না। 20 নাম্বারটা দেখি। উত্তম বিনিয়োগ
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রয়োগ করা হয়? আপনি উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণ করবেন? এখানে আমাদের নতুন কিছু পয়েন্ট আসছে। একটা হলো যে এক নম্বর অপশন দেওয়া পোর্টফোলিও, 2 নম্বরে দেওয়া হলো যে তারল্য নীতি, 4 নম্বরে দেওয়া হলো যে ক্ষতিপূরণ নীতি এবং 5 নম্বরে দেওয়া হলো লভ্যাংশ নীতি। আমাকে একটু বলেন তো পোর্টফোলিও যে থিওরিটা এটা কে বের করছিল আমাকে একটু বলেন তো, আমাকে জানান, এটা এই ট্রিভিয়া কোশ্চেনটা একটু অ্যান্সার দেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতিটা কে লিখছিল, মানে কে উদ্ভাবন করছিল, কে আনছিল এই পোর্টফোলিও থিওরিটা বের করছিল কে? আচ্ছা, পোর্টফোলিও নীতি বলতে কি বুঝায়? আপনি মাল্টিপল ইনভেস্টমেন্টে, অ্যান্সার তো দেন, সাথে কে এটা বের করছে সেটাও বলবেন। মাল্টিপল প্রজেক্টে ইনভেস্ট করা, এরকম জিনিসগুলোকে বলা হয় কি আপনার পোর্টফোলিও নীতি। ঠিক আছে, আমরা জানি যে পোর্টফোলিও বলতে আপনি এক জায়গায় পুরো টাকাটা না ঢালে বিভিন্ন জায়গায় পুরো টাকাটা ঢালেন, বিভিন্ন জায়গায় কম কম করে ঢালেন। তারল্য নীতি বলতে কি বোঝায়? তারল্য নীতি বলতে বোঝায় যে আপনার হলো যে তারল্যর পরিমাণ বেশি থাকে। লভ্যাংশ নীতি কি বোঝায়? ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি বলতে হয় যে আপনার কত টাকা লভ্যাংশ দিবেন, শেয়ার হোল্ডার থেকে কত টাকা লভ্যাংশ দিবেন, সেই জিনিসটা নীতিটাকে বোঝায়। ক্ষতিপূরণ নীতি বলতে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্ট করে না আমরা ফাইন্যান্সের মধ্যে। ক্ষতিপূরণ নীতি বলতে নরমাল ক্ষতিপূরণ নীতি। তো এখন আমাকে বলছে যে উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এর মানে আপনার বিনিয়োগ সিদ্ধান্তটা কোন সময় উত্তম হবে। আমরা দেখি, আমরা যদি একটা রিস্কে যদি ইনভেস্ট করি, একটা জায়গায় যদি আমি ইনভেস্ট করি, তাহলে কি হবে? আমার রিস্ক বেশি থাকবে। আপনার 20 এর অ্যান্সার ডি কেন দিচ্ছেন? 20 এর অ্যান্সারটা কেন ডি হবে? আচ্ছা, এখন আমি চিন্তা করেন যে আপনার হলো যে মনে করেন যে কয়েকটা জায়গায় আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার কি লসটা মিনিমাইজ হইতেছে। আপনার যখন লস মিনিমাইজ হবে, এর মানে কি আপনার প্রফিটটা জেনারেট হবে ভালো। যেহেতু কয়েকটা জায়গায় যখন ইনভেস্টমেন্ট করতেছেন, তো আপনার যদি ইভেন ইফ যদি একটাতে হয়, লসও খান, অন্য একটা দিয়ে আপনি কি গেট ব্যাক করতেছেন। সো আপনার বিনিয়োগ সিদ্ধান্ত তখনই উত্তম হবে যখন আপনার কি লসটা মিনিমাইজ করতেছেন, প্রফিটটা বেশি করতেছেন। সো অ্যান্সারটা ক হবে। কেন খ হবে না ভাই? তারল্য নীতি আপনি যদি তারল্য বেশি রাখেন, তাহলে আপনার প্রফিট কম করার সুযোগ আছে, এবং তারল্য যেহেতু বেশি রাখতেছে, সো প্রফিট আর্ন করার সুযোগ কম, সো আপনি গ্রো করতে পারবেন না। আমার কথা বুঝছেন? লভ্যাংশ নীতি, ক্ষতিপূরণ নীতি এগুলো এখানে আসবে না। সো অ্যান্সার ক হবে। আচ্ছা, দুইজন খালি অ্যান্সার দিছে, হেনরি মার্কোইস। হ্যাঁ, হেনরি মার্কোইস অ্যাকচুয়ালি পোর্টফোলিও থিওরিটাকে বের করছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুবর্ণা ইসলাম। 21 নম্বরে যাই। সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটিকে বিবেচনা করা হয় না? সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটিকে বিবেচনা করা হয় না? আমার 21 নম্বরের অ্যান্সারটা আমাকে দ্রুত দেন। 21 নম্বরের অ্যান্সার কি হইতে পারে? আপনি সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে কোনটিকে বিবেচনা করবেন না? অর্থের সময় মূল্য কি আমরা জানি, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটাকে অর্থের সময় মূল্য বলে। ঝুঁকি বলতে আমরা জানি যে আপনার ঝুঁকি যত বেশি আপনার প্রফিট তত বেশি, আপনার ঝুঁকি যত কম আপনার প্রফিট তত কম। তারল্য বলতে আমরা বুঝতেছি, তারল্য বলতে ক্যাশ বুঝায়। আপনার কাছে যদি ক্যাশ বেশি থাকে তাহলে আপনার প্রফিট কম হবে, আপনার কাছে যদি ক্যাশ না থাকে তাহলে হলো যে কি আপনি প্রফিট বেশি আর্ন করবেন, কিন্তু আপনার কাছে ডেইলি অ্যাক্টিভিটিস চালানোর মতো ক্যাশ থাকবে না। নিট নগদ প্রবাহ, নেট ক্যাশ ফ্লো থাকলে কি আপনার সম্পদ সর্বাধিকরণ হবে? আচ্ছা, 21-এর অ্যান্সার হবে হলো যে ডি, কারণ বাকিগুলো আপনাকে চিন্তা করতে হয়। আপনাকে অর্থের সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে আপনার অর্থের সময়মূল্যের কথা চিন্তা করতে হবে। আপনি যেহেতু সিদ্ধান্ত নিতেছেন সেই জন্য আপনাকে ঝুঁকির কথাও চিন্তা করতে হবে। আপনার নিট নগদ প্রবাহ যদি রেগুলার বেসিসে কম থাকে, মানে কি আপনার সম্পদের পরিমাণ কমতেছে, বা নিট নগদ প্রবাহের উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু, আপনার সম্পদ সর্বাধিকরণ হচ্ছে নাকি হচ্ছে না। বাট তারল্যটা কখনোই চিন্তা করা লাগে না। সো আলটিমেটলি আপনার বাকি জিনিসগুলো বিবেচনা করা হয়, বাট তারল্যটা চিন্তা করা হয় না। সো অ্যান্সার ডি হবে। 22 নাম্বার, সরকারি অর্থায়নের সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি? আচ্ছা, আমাকে বলেন তো, বিজনেস তো আমরা জানি যে প্রফিট করে,
সবসময় প্রফিট নিয়ে চিন্তা করে। বাট যারা হলো যে রাষ্ট্রীয় যে ইয়াগুলো আছে, গভর্নমেন্ট যে অর্গানাইজেশন গুলো আছে, গভর্নমেন্ট বিজনেস গুলো যেগুলো আছে, তাদের মেইন উদ্দেশ্য কি? তাদের মেইন উদ্দেশ্য কি আমাকে বলেন তো, একটু কমেন্ট করে জানান তাদের মেইন উদ্দেশ্যগুলো কি হয়। আর এখানে অ্যান্সারটা কি হইতে পারে? সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি? আমাকে একটু ইয়েটা বলেন তো, যে গভর্নমেন্ট বিজনেসের মেইন ইয়া কি, মেইন উদ্দেশ্য কি, তাদের মেইন উদ্দেশ্য কি থাকে? এটাও কিন্তু একটা আপনাদের কি ম্যানেজমেন্টের একটা পার্ট, রাষ্ট্রীয় ব্যবসায়ের একটা পার্ট। আপনি যখন সরকারি অর্থায়ন করেন, আপনি কখনোই রেভিনিউর কথা চিন্তা করেন। আচ্ছা, আজগর আলী বলছে বিনিয়োগ। আচ্ছা, কোন বেসিসে বিনিয়োগ বলছে আমি জানি না, বাট গভর্নমেন্ট বিজনেসগুলো সবসময় জনকল্যাণের কথা চিন্তা করে, সবসময় জনকল্যাণ নিয়ে চিন্তা করে, যে কিভাবে মানুষের কিভাবে মানুষের কল্যাণ করা যায়। যদি আমি জানি না আদৌ ওরা কল্যাণ করে নাকি, বাট স্টিল তারা জনকল্যাণ, তার মানে তারা লস মেকিং হয়। আপনি যদি বাংলাদেশ রেলওয়ে বা আপনি যদি বাকি যে ইয়াগুলো আছে লাইক গ্যাস কোম্পানি যেগুলো আছে, তারা সবাই, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে বলা যায়, গত প্রায় 15 থেকে 20 বছর যাবত তারা প্রচুর লস খায়, তারপরও তারা তাদের বিজনেসটা রান করতেছে। কারণ কি, তাদের মেইন উদ্দেশ্য কখনোই প্রফিট মেকিং ছিল না। তাদের মেইন উদ্দেশ্য সবসময় হলো যে কি, ডেস্কো একটা বলা যায়, ডেস্কোকেও বলা যায়, এটা গভর্নমেন্ট বিজনেস। তো তাদের মেইন উদ্দেশ্য কখনোই প্রফিট মেকিং ছিল না, তারা সবসময় কি জনকল্যাণের কথা ছিল, কিভাবে মানুষের কল্যাণ করা যায়। এখন যেহেতু আপনি জনকল্যাণটা আপনার মেইন উদ্দেশ্য, প্রফিট আপনার মেইন উদ্দেশ্য না, এর মানে আপনি এমন এমন প্রজেক্ট গুলাও নেন যেগুলা হলো যে কি আপনার খরচ বেশি কিন্তু আয় কম। সো আপনি যদি সর্বাগ্রে যদি বিবেচনা করেন, বিবেচনার বিষয়টা হবে যে ব্যয়। আপনি কখনো আয় নিয়ে চিন্তা করতে পারেন না, আপনি কখনো সঞ্চয় বা বিনিয়োগ নিয়ে চিন্তা করেন না, কারণ আপনি সব চিন্তা করতেছেন যে কিভাবে মানুষের লাভ হইতেছে, মানুষের জনকল্যাণ আদৌ হইতেছে নাকি। ধরেন যে আপনি মেট্রো রেল বানাইছেন, এখন এই যে মেট্রো রেলটা বানাইছেন, ধরলেন যে আপনার প্রথম 10 থেকে 15 বছর যাবত কোনো আয়ই হবে না, তারপর আপনি মেট্রো রেলটা কেন বানাবেন? কারণ আপনার উদ্দেশ্য কখনো প্রফিট করাই ছিল না, আপনার উদ্দেশ্য ছিল যে যেভাবে হোক মানুষকে একটা শান্তি দেওয়া, মানুষকে একটা কল্যাণ করা। সো এই জন্য আপনার ব্যয়টা নিয়ে আপনার ব্যয়টা বেশি বিবেচনা করতে হয়। আমার কথা কি ক্লিয়ার? 23 নাম্বারটা দেখি। 23 নাম্বারে লেখা 2020 সালে, এগেন আমাদের একটা ছোটখাটো একটা উদ্দীপক টাইপের কোশ্চেন লেখা। 2020 সালে একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ম্যাক্স লিমিটেড 50 লাখ টাকা প্রয়োজন। আচ্ছা, কোম্পানিটি বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে অথবা দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে উক্ত অর্থ সংগ্রহ করতে পারে। অর্থায়নের ভাষায় অর্থ সংগ্রহের এই কার্যটিকে কি বলা হয় আমাকে বলেন তো। তো তার কাছে 50 লাখ টাকা প্রয়োজন। এখন তার কাছে দুইটা অপশন আছে, আইদার সে দীর্ঘমেয়াদী ঋণ নিতে পারে, আর হলো যে সে হলো যে শেয়ার বিক্রি করতে পারে। এখন পয়েন্ট ওইটাও না, পয়েন্ট হলো যে এই যে অর্থ সংগ্রহের যে কার্যটিকে, এটাকে কি সিদ্ধান্ত বলা হয়, মানে এটাকে কি বলা হয়? এখানে অপশন হলো 4টা। একটা হলো যে আর্থিক সিদ্ধান্ত, 2 নাম্বারটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত, 3 নাম্বারটা হলো সম্পদ ব্যবস্থাপনা সিদ্ধান্ত, এবং 4 নাম্বার হচ্ছে নগদ তহবিল ব্যবস্থাপনা সিদ্ধান্ত। আমাকে 23-এর অ্যান্সারটা একটু দ্রুত দেন। 23-এর অ্যান্সারটা কি হইতে পারে বলেন তো? অয়ন কর্মকার দিয়েছে 23-এর অ্যান্সার ডি, নূর আলম দিয়েছে 23-এর অ্যান্সার ডি। আচ্ছা, নগদ তহবিল কিভাবে হবে সেটা আমাকে বলেন তো। আপনি যদি দীর্ঘমেয়াদী ঋণ নেন, আপনাকে কি টাকা নগদে দেওয়া হবে? অ্যান্সার হলো যে না ভাই, আপনাকে দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে। আপনি যদি শেয়ার বিক্রি করেন, সেম, আপনার নগদ তহবিল তো হইতেছে না। সম্পদ ব্যবস্থাপনাও হবে না, কারণ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আপনি কাজ করতেছেন না। অ্যান্সার হবে যে আপনার খ, বিনিয়োগ সিদ্ধান্ত। আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করবেন সেটা নিয়ে নতুন প্রকল্প, যেহেতু নতুন প্রকল্প বলছে, এর মানে আপনার বিনিয়োগের ব্যাপার স্যাপার আসতেছে। সো আপনি টাকাটা কিভাবে বিনিয়োগ করবেন, টাকাটা কেমনে আনবেন, সেই জিনিসটা। সো এটা অ্যান্সারটা হবে সি, সরি বি হবে অ্যান্সার। 24 নাম্বার দেখি, লভ্যাংশ নীতির যথার্থ ব্যবহার নিচের কোন বিষয়টিকে নিশ্চিত করে?
আপনি যদি লভ্যাংশ নীতি যথার্থ ব্যবহার করতে শিখেন বা ব্যবহার করতে জানেন, তাহলে কোন বিষয়টাকে নিশ্চিত করে? বিক্রয় বৃদ্ধি পায়, ব্যয় হ্রাস পায়, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও মুনাফার সর্বোত্তম ব্যবহার। আপনি খালি মাথায় চিন্তা করেন, আপনার অলরেডি এই পয়েন্টটা বাদ হয়ে গেছে। আপনার গ নাম্বার পয়েন্ট প্রযুক্তিগত দক্ষতা তো এখানে কোনো কাজই না। বিক্রয় বৃদ্ধি, আপনার যদি লভ্যাংশ নীতি যদি যথার্থ ব্যবহার করেন তাহলে কি আপনার বিক্রয় বৃদ্ধি পাবে? অ্যান্সার হলো যে না ভাই, আপনার অ্যান্সার তো বৃদ্ধি পাবে না। আপনার ব্যয় কি হ্রাস পাবে? অ্যান্সার হলো যে না। আপনার ব্যয় হ্রাস কিভাবে পাবে? আপনি যদি লভ্যাংশ নীতি যথার্থ ব্যবহার করেন, আপনার ব্যয়টা কিভাবে হ্রাস পাবে? সো অ্যান্সার লাস্টে কি থাকে? ডি থাকে। সো অ্যান্সার ডি হবে। যারা 24-এর অ্যান্সার এ দিচ্ছেন তাদের অ্যান্সার ভুল হয়েছে, যারা 24 অ্যান্সার ডি দিচ্ছেন তাদের অ্যান্সার ঠিক আছে। 25 নাম্বারটা দেখেন, প্রয়োজনের অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কি হয়? আপনার যদি প্রয়োজনের অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কি হয়? এই যে দেখেন, তারল্য ঝুঁকি বৃদ্ধি, তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি, মুনাফা বৃদ্ধি এবং তারল্য ঘাটতি ব্যয়ের সৃষ্টি হয়। এখন চিন্তা করেন, আপনার এইটা আর এটা তো হওয়ারই কথা না। তারল্য ঝুঁকি কখন বৃদ্ধি পায়? যখন আপনার কাছে টাকা কম থাকে, বাট আপনার কাছে তো টাকা অনেক বেশি। চলতি সম্পদ মানে কি? আপনার কাছে কারেন্ট ক্যাশ অনেক বেশি আছে। মুনাফা বৃদ্ধি কি আদৌ পাবে? আপনার কাছে যদি ক্যাশ বেশি থাকে তাহলে কি আপনার মুনাফা বৃদ্ধি পায়? আমরা কি জানি বিপরীতমুখী সম্পর্ক না? সো এটাও তো বাদ। অ্যান্সার কি হবে? তারল্যজনিত। আপনার যে ক্যাশ বেশি থাকার কারণে আপনি যে প্রফিট গুলা লস খাইতেছেন, প্রফিট গুলা কামাই করতে পারতেছেন না, এটার জন্য আমরা যে সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট যে ক্রিয়েট হইতেছে, সো এই জিনিসটা বৃদ্ধি পাবে। সো অ্যান্সার বি হবে। আমার কথা বুঝছেন? আমার কথা 25-এর অ্যান্সার বি হবে। আচ্ছা, তো এরই মাধ্যমে আজকে আমাদের ফ্রি যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা শেষ হচ্ছে। আশা করি আপনারা চ্যাপ্টার 1-এ কোনো সমস্যা থাকলে আপনারা হলো যে সেগুলো বুঝতে পারছেন। আমরা হলাম যে এই পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে আমাদের এই ক্লাসটার মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে চ্যাপ্টার 1 এই যে অর্থায়নের যে সূচনা, সেখানে কি কি জিনিসগুলো থাকতে পারে। আমরা লভ্যাংশ নীতি, দেন হলো যে আপনাদের পোর্টফোলিও নীতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা কয়টা পয়েন্ট দেখছি যেখান দিয়ে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এটা হলে এটা কেমনে হবে, বা এটা কোন ধরনের সিদ্ধান্ত হতে পারে, বা শেয়ার হোল্ডাররা যে এটা করতেছে সেই জিনিসটা বিনিয়োগ কিভাবে হয়। তো আপনার কথা হলো যে আপনি যখন এই চ্যাপ্টারটা পড়বেন, ভালো করে গো থ্রু করবেন যে এই যে সিদ্ধান্তগুলা কি বুঝায়, লভ্যাংশ নীতি কি বুঝায়, উপযুক্ততা নীতি কি বুঝায়, আপনি বিক্রয় বলতে কি বুঝাচ্ছে, আপনার কোন জিনিসটা করলে কোন জিনিসটা বাড়ে, তারল্য ঝুঁকি বলতে কি বুঝে, তারল্য ঝুঁকিজনিত ব্যয় কোনটা বুঝায়। এটার মাধ্যমে আশা করি আপনারা আপনাদের কথাগুলো বুঝতে পারতেছেন। আর পরবর্তী সময় আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে ক্লাসগুলো করবেন, রেগুলার ক্লাস করবেন। এরই মাধ্যমে আমি আমার ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।